তোহা, শুনলাম তোর স্বামী নাকি বোবা। চাচাতো বোন সুমাইয়া আপুর বলা কথাটা শুনেও আমার তেমন ভাবাবেগ হলো না। আমার ঠোঁটের কোণে তখনও সূক্ষ্ম হাসি বিদ্যমান। এই মানুষটার হাত ধরে যখন আমি মুক্তির পথে পা বাড়াবো, তখন তার দোষ ধরে আমার কি লাভ? সে আমাকে মুক্ত করবে এই নরক থেকে। অবশেষে সৎমায়ের কবল থেকে রক্ষা পাবো। কথাটা ভাবলে মনে অদ্ভুত একটা শান্তি মিলে। তাও কৌতূহল দমাতে না পেরে সুমাইয়া আপুকে বলি, তুমি জানো কিভাবে আপু? আরে, তোর জামাইকে যখন কবুল বলতে বলেছে, কবুল বলে নাই। এই বাড়িতে আসার পর তার মুখ থেকে একটা কথাও বের হয়নি। তোদের এখন কোর্ট ম্যারেজ হয়েছে। আইনগত দিক থেকে তোরা স্বামী স্ত্রী হলো, ইসলামিক দিক থেকে না। মুচকে এসে কথাটা বলে সুমাইয়া আপু, যেন আমার স্বামী বোবা এই কথাটা শুনে সে খুব খুশি। অবশ্যই খুশি হলেও হতে পারে। এই দুনিয়ায় আমার ভালো যে কেউ দেখতে পারে না তা জানা আছে আমার। আপু এই কথাটা শুনে অবাক হইনি আমি। একটু হলেও ধারণা আছে যে মানুষটা আমাকে বিয়ে করবে সে কখনো নিজের ইচ্ছায় বিয়েটা করবে না। তাই হয়তো কবুল বলার সময় কোনো কথা বলেনি সে। তাই সবাই হয়তো ভেবে নিল সে মানুষটা বোবা। এসব এখন আর আমাকে ভাবায় না। আমি শুধু এখন একটা কথাই ভাবতে থাকি সারাক্ষণ, কখন মুক্তি পাবো এই বাড়ি থেকে। দিনের প্রথম প্রহর, কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি আমি। ঘর উঠান ঝাড়ু দিয়ে মাটির চুলায় রান্না বসাই। একটু পরে উঠে সবাই নাস্তা করবে তার আয়োজন করছিলাম আমি। রান্না যখন শেষ পর্যায়ে তখন পাশের বাড়ির ঋতুর আম্মা আসে। এসেই আমার পাশে বসে একগাল হেসে বলে, আম্মা যান, চাচিরে এক বোতল সয়াবিন তেল দাও, তোমার চাচা আজ বিকালেই নিয়ে আসবো, তখন চাচি দিয়ে দিমু। চাচির কথা শুনে ভয়ে ভয়ে তাকাই তার দিকে। তেল দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু যখন তেল দেওয়ার কথা সৎ মা শুনবে তখন আমার পিঠের ছাল তুলবে। তাই আমি আমতা করতে থাকি। চাচি হয়তো আমার মনের কথা কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলে, তুমি চিন্তা করো না আম্মা, কেউ জানবে না। চাচি কাউরে জানাবো না, খুব দরকার যে আম্মা। মা তখনও ঘুমে বিভোর, তাই আমি কিছু না ভেবে তাকে তেল দিয়ে দিই। রান্না শেষে টেবিলের সব কিছু গুছিয়ে রাখি। তার কয়েক ঘন্টা পর আব্বা নাস্তা করে দোকানে চলে যায়। তুলি তুহানকে নিয়ে আম্মা স্কুলে যায়। তাই এর ফাঁকে সব কিছু গুছিয়ে নাস্তা করতে বসি আমি। এক টুকরো রুটি ছিঁড়ে মুখে তুলব, তখনই হঠাৎ আম্মা এসে আমার চুলের মুঠি ধরে কয়েকটা ঘা লাগিয়ে দেয়। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। কেন মারছে সে আমাকে? কথাটা একটু হলেও আন্দাজ করতে পেরেছি ইতোমধ্যে। তাও কাঁদলে এখন আর চোখ থেকে পানি পড়ে না। কাঁদতে কাঁদতে দুই চোখ আজ ক্লান্ত। আম্মুকে একটা গালি দিয়ে বলে, সংসারে চাল তেল কি তোর নাগর কিনা দেয়? তোর সাহস হয় কিভাবে বাইরের মানুষকে তেল দেওয়ার? নিজেই তো বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, তাও পেট ভরে না। মানুষের খাওয়াচ্ছিস কেন? আপদটা বিদায়ও হয় না, খাট থেকে নামবি কোন দিন তুই? বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। ভাঙা চেয়ারের কোনায় লেগে তখনও কপাল থেকে কয়েক ফোঁটা রক্ত গাল বেয়ে অবহেলায় নিচে পড়ে যায়। আম্মা গালাগালি করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। কোনো মতে শরীরটা টেনে রুমে গিয়ে শুয়ে পড়ি আমি। এরপর আর কিছুই মনে নেই। যখন চোখ মেলে তাকাই তখন চারদিক থেকে আম্মার বকাবকির আওয়াজ কানে আসে। একটু কান খাড়া করে শুনে দেখি আমাকেই বকছে। এখনও দুপুরে রান্না বসায়নি, তাই এত বকাবকি। শুয়ে পড়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল করিনি। তাড়াহুড়ো করে উঠে মুখে পানির ছিটা দিয়ে চুলায় রান্না বসায়। তাড়াহুড়ো করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলি। না চাইতেও মুখ থেকে মৃদু চিৎকার বের হয়। দাঁতে দাঁত চেপে সে ব্যথা হজম করে নেই। হঠাৎ উঠান থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আমি হুড়মুড়িয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসি। এসে দেখি দুজন মধ্যবয়স্ক লোক আম্মার সাথে তর্কাতর্কি করছে। ভালো করে পরখ করে দেখলাম, না, এদের কাউকে আমি কখনো দেখিনি। তাদের চাল চলনে একটা শহুরে ভাব আছে। বাইরে আসতেই একজনের নজর আমার দিকে পড়ে। লোকটা আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে কোমল সুরে জিজ্ঞেস করে, তুমি তোহা মামুনি? ভদ্রলোকের কথা শুনে আমি পিটপিট করে তার দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। ভদ্রলোক আমার কপালের শুকনো রক্তে আলতো হাত বুলিয়ে বলে, এই মহিলাটা তোমার উপর অনেক অত্যাচার করে, তাই না মা? আমি অবাক দৃষ্টিতে লোকটার দিকে তাকাই। লোকটাকে চিনতে পারছি না আমি। আম্মা যতই খারাপ হোক, অপরিচিত কোনো লোকের সামনে আমি কখনো তা প্রকাশ করব না। তাই লোকটাকে বলি, জি না আঙ্কেল, আপনি হয়তো ভুল বুঝছেন। আমার কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে বলে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি মামুনি, তোমাকে আর এখানে থাকতে হবে না, আমরা নিয়ে যেতে এসেছি এখান থেকে তোমাকে। ভদ্রলোকের কথা শুনে আমি অনেক খুশি হই। এই বাড়ি থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি তা কেবল আল্লাহই ভালো জানে। পরক্ষণে মনে পড়ে এই দুইটা মানুষকে আমি চিনি না। আম্মা যেতে দিবে না কখনো। আমার ভাবনার মাঝে আম্মা চেঁচিয়ে উঠে বলে, এই কারা আপনারা? আপনাদের না যেতে বলেছি? লজ্জা করে না অপরিচিত মানুষজনের বাড়ি এসে এমন করতে? বেরিয়ে যান আমার বাড়ি থেকে, তোহা কোথাও যাবে না। সম্পর্কহীন মানুষের সাথে তো একদমই না।
আম্মার কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক মুচকে এসে বলে, তোহা মামনি, তুমি একটু ঘরে যাও, তোমার মায়ের সাথে একটু কথা আছে। লোকটার কথা শুনে আমি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাই। বুঝতে পারলাম এখানে সমস্যাটা মূলত আমাকে নিয়ে। তাদের মাঝে তর্কাতর্কিও আমাকে নিয়ে হচ্ছে। আমার মনে তখনও একটা কথাই চলছিল, আমি হয়তো মুক্তি পাবো এই নরক থেকে। মুক্তির স্বাদ হয়তো আমিও নিতে পারবো। ঘরে আসার পর কি হলো আমি কিছুই জানি না। একটু পর আম্মা এসে আমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলে, পরে নিতে, আজ নাকি আমার বিয়ে। আমি অবাক হয়ে আম্মাকে প্রশ্ন করতে যেতেই ধমকে ওঠেন আমাকে। তাই আর সাহস হয়নি কিছু বলার। তবুও আমি রাজি হতে চাইনি, কারণে চড়-থাপ্পড় খেতে হয়েছিল কয়েকটা। আব্বাকে দোকান থেকে ডেকে আনার জন্য লোক পাঠানো হয়েছে। আব্বা আসার পর একদম সাদামাটা করে ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হয় আমাদের। অদ্ভুত হলেও সত্য, আমার বিদায়ের সময় একটুও কান্নাকাটি করিনি আমি। তুলি আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। দুলাভাই, আমার আপারে আপনার হাতে তুলে দিলাম, আপনি আপার যত্ন নিয়েন কেমন, বলে একজনের হাতে তুলে দেয় আমাকে। বলা বাহুল্য, তখনও লোকটাকে দেখিনি আমি। একটা মেয়েকে একজন স্বামীর হাতে তুলে দেয় তার মা কিংবা বাবা, আর আমার দায়িত্ব পালন করছে একটা 10 বছর বয়সী মেয়ে। কি অদ্ভুত! নিজের ভাগ্য ভেবেই তাচ্ছিল্যের হাসি দিয়ে লোকটার মুখের দিকে তাকায়। লোকটা ভ্রুকুঁচকে তাকিয়ে আছে আমার হাতের দিকে, তাও কোনো কথা বলেনি দেখে আমি ভেবে নিলাম লোকটা হয়তো সত্যি কথা বলতে পারে না। শৈবাল, বৌমাকে নিয়ে গিয়ে গাড়িতে বসো যাও। শৈবাল নামটা 2 বার মনে মনে আওড়ে নিলাম আমি। দ্বিতীয় ভদ্রলোক কথাটা বলে আমার স্বামী নামক মানুষটাকে। কথাটা শুনে উনি কোনো দিকে না তাকিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যায় গাড়ির কাছে। শেষবারের মতো নিজের জন্মস্থানের দিকে তাকিয়ে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর হয়তো কখনো ফেরা হবে না নিজ গ্রামে। আমাকে গাড়িতে বসিয়ে শৈবাল আমার পাশের সিটে বসে ভ্রুকুঁচকে বলে, এই মেয়ে, কাঁদছো না কেন তুমি? শৈবালের কথা শুনে চোখ পিটপিট করে তাকাই তার দিকে। লোকটা তাহলে কথাও বলতে পারে? আর বাড়ির সবাই লোকটা কথা বলতে পারে না এই কারণে পৈশাচিক আনন্দ পাচ্ছে ভেবেই মনে মনে কিছুক্ষণ হাসলাম। লোকটা এখনও আমার দিকে ভ্রুকুঁচকে তাকিয়ে আছে। তাই দেখে বললাম, কাঁদবো কেন আমি? ওমা, আজকে না তোমার বিয়ে, সেই হিসেবে তো তোমার কান্না করা উচিত। শৈবালের এই ধরনের কথায় এক মুহূর্তের জন্য আমার মাঝে চঞ্চলতা ফিরে আসে। উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলি, আজকে তো আপনারও বিয়ে ছিল, তাহলে আপনি কান্না করছেন না কেন? আমার অদ্ভুত প্রশ্ন শুনে শৈবাল ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলে, অদ্ভুত তো, আমার বিয়ে তো কি হয়েছে? আমি তো আর বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি না, বরং বাবার বাড়ি যাচ্ছি। উল্টো দিকে তোমাকে দেখো। লোকটার কথা শুনে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছু না বলে জানালা দিয়ে বাইরে তাকায়। বাবার বাড়িতে যাদের শৈশব ভালো কাটে, যাদের বাবা মা সন্তানদের আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে, তারাই আপনজন আপন নীর ছেড়ে চলে যাওয়ার সময় কান্না করে। অপরদিকে আমি, মা হারা মেয়ে। আমার বয়স যখন 4 বছর, তখন বাবা তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার জন্য ডিভোর্স দেয় মাকে। আমার দাদি নিজে পছন্দ করে বাবাকে বিয়ে করিয়েছিল। ছেলের এমন কাজ দেখে মানুষটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ছেলেকে কোনোভাবেই মানাতে পারেনি বুড়ো মানুষটা। ডিভোর্সের পর মা অনেক আকুতি মিনতি করেছিল আমাকে তার সাথে নেওয়ার জন্য, কিন্তু বাবা আমাকে মায়ের সাথে যেতে দেননি। বরং মা যখন চুরি করে আমার খোঁজ খবর নিত, আমাকে কিছু কিনে দিত, তখন সৎমায়ের অত্যাচার আমার উপর বেড়ে যেত। এক পর্যায়ে দাদি মায়ের হাত ধরে কান্না করে বলেছিল, রেখা মা, আমার নাতনিটারে ওরা জ্যান্ত মেরে ফেলবো, তুই ওর সাথে দেখা করিস না মা। দেখবি আল্লাহ যদি কখনো চায় তাইলে তোর মাইয়া তোর কাছে ফিরে যাবে। মা সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। যাওয়ার সময় অবশ্যই বাবাকে হুমকি দিয়ে গিয়েছিল, আমার মেয়ের যদি পড়ালেখা বা কোনো কিছুতে ত্রুটি হয় তাহলে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। আমি চাইলে এখনও তোমাকে জেলে ঢুকাতে পারি, তার অবশ্যই অনেক কারণ আছে। তাই যদি জেলে ঢুকতে না চাও তাহলে আমার মেয়ের পড়ালেখায় যেন কোনো ত্রুটি না হয়। বাবার বর্তমানে যে মুদি দোকানটা আছে তা সে সময় মায়ের টাকা দিয়ে কিনেছিল, তাই মায়ের হুমকিতে ভয় পেয়ে বাবা কখনো আমার পড়ালেখা বন্ধ করেনি। এছাড়া বাকি সব অত্যাচার আমার উপর করেছিল। শেষ যে কোন দিন তাকে বাবা বলে ডেকেছিলাম তাও মনে নেই আমার। এমনও দিন গেছে সারাদিন কাজ করে একবেলা খেতে দিয়েছে আমাকে সৎমা। রাত্রে যখন সবাই মিলে খেতে বসে তখন তাদের পাশে দাঁড় করিয়ে কার কি লাগবে সব কিছু গুছিয়ে এগিয়ে দিতে হয় তাদের। অথচ সেই মেয়েটাই কত রাত্রে না খেয়ে ঘুমিয়েছে, তার কোনো খোঁজ খবর কেউ রাখেনি। সারাদিনের সব অভিযোগ মনে পুষিয়ে রেখে রাতে আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে মাকে খুঁজতাম আর সব অভিযোগের কথা তাকে বলতাম। আচ্ছা, মা কি দেখেছে তার ছোট্ট তুহা কত বড় হয়ে গেল? আজ তার বিয়ে ছিল। এই মেয়ে, কোথায় হারিয়ে গেলে তুমি? কখন থেকে ডাকছে তোমায়? হঠাৎ পুরুষালী কারো কণ্ঠে এমন কথা শুনে চমকে উঠে ভাবনা থেকে বেরিয়ে আসি আমি। পাশ ফিরে তাকিয়ে দেখি শৈবাল আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছুটা হকচকিয়ে যাই। লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? কি হলো? কি বলছি তোমাকে? কি বলছেন? প্রশ্নের পিঠে প্রশ্ন করায় চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আজব, লোকটা বিরক্ত বোধ করছে কেন? আমি তো তাকে জ্বালাইনি। তাহলে
কিছু খাবে তুমি? না মানে বাবা বলল তুমি নাকি দুপুর থেকে কিছুই খাওনি, আর এখন তো সন্ধ্যা হয়ে আসছে, এখনও কিছু খাবে না? আজব, শেষ কোন দিন কেউ আমাকে এই কথা জিজ্ঞেস করেছে মনে পড়ছে না। গত 15 বছরে হয়তো কেউ জিজ্ঞেসও করেনি। আর এই মানুষটা যার সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে একটা পবিত্র সম্পর্কে জড়িয়েছি, সে এখন আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে, তাও কত মোলায়েম কণ্ঠে। ভেবেই আমার চোখ ছলছল করে ওঠে। মনে পড়ে গত রাত্রে শেষ খেয়েছিলাম, সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি। এত কিছুর ভিড়ে খাওয়ার কথা মাথা দিয়ে আসেনি। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শৈবাল ড্রাইভারকে গাড়ি থামাতে বলে একটা হোটেলের সামনে। ইতিমধ্যে আমরা গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি। অতঃপর আমার দিকে তাকিয়ে বলে, বুঝলাম তুমি স্বল্পভাষী, তাই বলে যেখানে কথা বলা উচিত সেখানেও কথা বলবে না? কথাটা শুনে আমি অবাক চোখে তাকাই শৈবালের দিকে। মনে পড়ে যায় 15 বছর আগের কথা, যখন মা আমাকে এত বেশি কথা বলার জন্য বাচাল বলতো। তখন বাচাল, চঞ্চল ছিলাম। এখন সবকিছুই ধোঁয়াশায় ঘেরা অতীত ভেবেই শৈবালের দিকে তাকিয়ে মুচকি হাসি। লোকটা এখনও আমার দিকে তাকিয়ে আছে দেখে কিছুটা অস্বস্তি হয়। সে হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসে, এক হাতে বিরিয়ানির প্যাকেট আর এক হাতে এক বোতল পানি। আমার দিকে বিরিয়ানির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, নাও খেয়ে নাও তাড়াতাড়ি। প্রচুর ক্ষুধা পেয়েছে কারণে কোনো বাক্য ব্যয় না করে তার হাত থেকে প্যাকেটটা নিয়ে খেতে শুরু করি। আর চোখে একবার শৈবালের দিকে তাকিয়ে দেখে সে নিউজ ফিডে স্ক্রল করতে ব্যস্ত। এদিকে তার হুঁশ নেই। খাওয়া শেষ করে সিটে শরীর এলিয়ে দিই। প্রচুর ক্লান্ত লাগছে, অন্যদিকে গা গুলিয়ে আসছে। আমি শৈবালের দিকে তাকিয়ে বলি, আমরা কোথায় যাচ্ছি? শৈবাল আমার দিকে একবার আর চোখে তাকিয়ে আবার ফোনে মনোযোগ দেয়। ছোট্ট করে বলে, শহরে। কতক্ষণ লাগবে যেতে? 4 ঘন্টা। 4 ঘন্টা শুনে আমি আঁতকে উঠি। এত ঘন্টা জার্নি করতে গেলে মরেই যাব হয়তো। গ্রামের বাইরে এত দূর কখনো যায়নি, কিভাবে সম্ভব? 4.5 ঘন্টার পর অবশেষে গন্তব্যে পৌঁছালাম। এর মধ্যে আমার অবস্থা অনেক শোচনীয়। 3 বার বমি করেছি। ক্লান্ত হয়ে সিটে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় ঘুম ভেঙে যায় আমার। সদ্য ঘুম থেকে উঠেই বুঝতে পারিনি আমার অবস্থান বর্তমানে কোথায়। অতঃপর চারপাশে তাকিয়ে দেখি আমার পাশেই শৈবাল বসেছিল, যে ইতোমধ্যেই গাড়ি থেকে বের হয়ে গেছে। আমার পাশে এসে গাড়ির ডোর খুলে দেয় দ্বিতীয় ভদ্রলোক, যিনি আমার শ্বশুর। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে মা? এসো, বের হয়ে এসো। না আঙ্কেল, সারা রাস্তা তো ঘুমিয়ে এসেছি। আমার কথা শুনে শ্বশুর মশাই মুচকি হাসে, আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। আমরা একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ইতোমধ্যে বাড়ি থেকে এক এক করে সবাই বের হয়ে আসে। অচেনা পরিবেশে অচেনা মানুষজন দেখে আমি লজ্জা আর অস্বস্তিতে মাথা নুইয়ে ফেলি। চলো মামুনি। শ্বশুর মশাইয়ের কণ্ঠ শুনে তার দিকে তাকাই আমি। মুচকি হেসে সামনে পা বাড়াতে যেতেই চেনা মুখ দেখে আমি থমকে যাই। এই মানুষটাকে চিনতে আমার কখনো অসুবিধা হয় না, হওয়ার কথাও না। আমি অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছি। অস্ফুট স্বরে গলা থেকে বেরিয়ে আসে একটিমাত্র শব্দ, মা। মায়ের কোলে গুটিসুটি মেরে শুয়ে আছি আমি। একটু পরপর হেঁচকে তুলে কাঁদছি। মায়ের চোখেও পানি। হয়তো এত বছর পরে সন্তানকে কাছে পেয়ে আবেগে গা ভাসিয়ে দিচ্ছেন রেখা বেগম। আমি একের পর এক বিচার দিতে থাকি মায়ের কাছে, আর মা চুপচাপ শুনে যাচ্ছে আমার এতদিনের জমানো অভিযোগ। এক মুহূর্তেই যেন আমার সব ক্লান্তি কর্পূরের ন্যায় উড়ে যায়। 2 চোখে নেমে আসে রাত্রির ঘুম। তোহাকে ডেকে দাও মেজোপা। মেয়েটা আসার পর থেকে সেভাবেই শুয়ে আছে। বড় জায়ের কথা শুনে চোখ তুলে তাকায় রেখা বেগম। মলিন ঠেসে বলে, আরেকটু ঘুমাক না পা, মেয়েটা তো কতকাল শান্তিতে ঘুমায় না কে জানে। আমার পুত্রবধূ আর তোমার মেয়ে এই বাড়িতেই তো থাকবে এখন থেকে মেজো। এত চিন্তা করছো কেন? কত রাত হয়ে গেল, মেয়েটা এখনো না খেয়ে আছে। সবাই ওর জন্য না খেয়ে বসে আছে। তুমি ওকে তুলে দিয়ে নিজেও খেতে আসো। রেখা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা কত শান্তিতে ঘুমাচ্ছে। ডাকতে ইচ্ছে করছে না। তারপরও রেখা বেগম মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য তোহা বলে 2-3 বার ডাকতে আমি হুড়মুড়িয়ে উঠে বসি। আমি এভাবে ওঠায় মাও হয়তো কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেছে। তাই আমার গালে হাত রেখে বলল, কি হলো মা, ভয় পাচ্ছিস কেন? মায়ের কথা শুনে পিটপিট করে তাকাই তার দিকে। প্রথমে বুঝে উঠতে পারি না আমার বর্তমান অবস্থান কোথায়। মাথায় একটু চাপ প্রয়োগ করতেই সবকিছু মনে পড়ে। মা এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তাই বললাম, হঠাৎ জায়গায় ভয় পেয়ে গিয়েছিলাম, সরি আম্মু। আমার কথা শুনে আম্মু হাসে। বিছানা থেকে নামতে নামতে বলল, জলদি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য না খেয়ে বসে আছে। ইস, কি আদুরে ভাব আম্মুর কণ্ঠে। সেকেন্ডের মাঝেই আমার চোখ ভিজে ওঠে। ইতিমধ্যেই বোঝা হয়ে গেছে আমার ওই বাড়িতে ঠিক যতটুকু অত্যাচার সহ্য করেছি, এই বাড়িতে তার চাইতেও বেশি ভালোবাসা পাবো। এখন থেকে আর সৎ মায়ের চটথাপ্পড় খেয়ে বা চুলের মুঠি ধরে ঘুম থেকে উঠতে হবে না। নিজের আপন মায়ের আদুরে গলার ডাক শুনেই ঘুম ভাঙবে আমার। তখন আম্মু ডাকতে এই কারণে ভয় পেয়ে গিয়েছিলাম। সৎমা কখনো আমাকে ঘুম থেকে ডেকে ওঠাতো না, নিজে থেকেই উঠতাম। যদি কখনো উঠতে একটু দেরি হতো, তখনই তার মুখ থেকে অকথ্য ভাষায় গালাগাল বের হতো, আর তা শুনে ঘুম ভাঙতো আমার।
ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি সবাই গভীর কোনো আলোচনায় মগ্ন। সিরিয়াস কিছু নিয়ে তারা আলোচনা করছে মনে হলো, তাই আমি টেবিলের কাছে যেতেই কিছুটা ইতস্তত বোধ করছি। এর মাঝেই হঠাৎ শৈবাল নিচু স্বরে চেঁচিয়ে উঠে বলল, বিয়ে করতে বলেছ? বিয়ে করেছি বাবা, কিন্তু সংসার করতে বলছো কেন? চিনি না জানি না এমন একজনকে বিয়ে করেছি, এখন হুট করে চাইলেই কি সংসার করা যায় নাকি? আমাকে অন্তত মানিয়ে নেওয়ার সময়টুকু দাও, এর মাঝে আমি আমার পড়াটাও কমপ্লিট করি। শৈবালের কথা শেষ হতেই পাশ থেকে একজন বলল, হ্যাঁ ভাইজান, শৈবাল তো ঠিকই বলেছে, ছেলেটা এখনও পড়ালেখা শেষ করে নাই, এর মাঝে বিয়ে, ওকেও একটু সময় দেওয়া উচিত তোমাদের। একজন ভদ্রমহিলা বলল, তুহাও তো ছোট এখনো, ওকেও সময় দেওয়া উচিত। কিছুদিন পর মেয়েটার এইচএসের রেজাল্ট বের হবে, তারপর না হয় ওকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলে তোমরা। কিছু না বলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় টেবিলের কাছে। আমাকে দেখে তারা আলোচনার মাঝপথে বন্ধ করে দেয়। হঠাৎ আমাকে 12-13 বছরের একটা ছেলে টেনে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড় করিয়ে বলে, ওই যে ডান পাশের কর্নারে যে বসে আছে সে হলো তোমার শ্বশুর ইউসুফ পাটোয়ারি, তার পাশের জন হলো তোমার আর আমার বাবা দুলাল পাটোয়ারি, আর সর্বশেষ উনি হলেন গিয়ে আমাদের ছোট চাচু নুরুল পাটোয়ারি। ওই যে শৈবাল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে উনি তোমার শাশুড়ি সারা পাটোয়ারি, তার পাশের জন আমাদের মম রেখা পাটোয়ারি, ছোট মা তার বাপের বাড়ি আছে, আর ওই যে নীল টি শার্ট পরা ছেলেটা দেখছো সে হলো তোমার দেবর সৈকত ভাই, এবার অনার্স 3rd ইয়ারে। তার পাশের জন হলো তোমার স্বামী ফাহাদ পাটোয়ারি শৈবাল, এবার মাস্টার্সে। আরও 2জন পিচ্চি আছে, ওরা বর্তমানে বাড়িতে নেই। দীর্ঘ বক্তব্যের পর থামলো ছেলেটা। আমি হাঁ করে তাকিয়ে আছি, এত পিচ্চি একটা ছেলে এত কথা বলে কিভাবে? মাশাআল্লাহ। সবার দিকে তাকিয়ে দেখি সবাই মিটমিট করে হাসছে, শুধু শৈবাল বাদে। সে একমনে বসে খাবার চিবোচ্ছে, যেন এর চাইতেও গুরুত্বপূর্ণ কাজ আশেপাশে আর একটাও নেই। আমি অবাক চোখে মানুষটাকে পরখ করছি। গাড়িতে আমার সাথে কত সুন্দর ব্যবহার করলো, এখন দেখো আসার পর থেকে একটা কথাও বলেনি আমার সাথে। শৈবালের দিক থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলি, সবার পরিচয় দিলে তা নিজেরটা বাদ রাখলে কেন? আমার কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। সৈকত ভাই হাসতে হাসতে বলল, ওর নাম হলো ডিস্টার্ব, যার কাজ হলো সবাইকে ডিস্টার্ব করা আর কাজের মাঝখানে ব্যাঘাত ঘটানো, তাই না হিমেল? তার কথা শুনে ছেলেটা ফুঁসে উঠে বলে, এটা কিন্তু ঠিক না ব্রো, আমি কখনোই তোমাকে ডিস্টার্ব করি না। এক কথার বিনিময়ে আরেক কথা, এভাবে দুজনের খুনসুটি লেগেই থাকে। শাশুড়ি মা আমাকে চোখ দিয়ে ইশারা করলেন যেন আমি শৈবালের পাশের চেয়ারে বসি। আমিও তার কথায় দ্বিরুক্তি প্রকাশ না করে চুপচাপ তার পাশের চেয়ারে এসে বসে পড়ি। আমার কাজে শৈবাল একবার আমার দিকে তাকিয়ে আবারও খাবারে মনোযোগ দেয়। আমাকে একজন একদিক থেকে একটা প্রশ্ন করেছে আর আমি তার উত্তর দিচ্ছি, যার বেশিরভাগ প্রশ্নই সৎ মা আর বাবাকে নিয়ে। তারা আমার সাথে কতটুকু খারাপ ব্যবহার করেছে, কেউ তাদের প্রতিবাদ করেছে কিনা, এসব প্রশ্ন। কথা বলার মাঝে হঠাৎ তারা ভাইরা ভাইরা কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আমার দিকে কেউ তাকিয়ে নেই কারণে আমি নিচু স্বরে শৈবালকে জিজ্ঞেস করি, আপনি কি বিয়েটা মেনে নেননি? কথাটা শুনে শৈবাল ভ্রু কুঁচকে একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে মনোযোগ দেয়। তার কাছ থেকে জবাব না পেয়ে আমি হতাশ হই। মানুষটা কেমন যেন গিরগিটির ন্যায় পাল্টে গেল হঠাৎ করে। তোহাকে বড় মাছের পিসটা দাও রেখা। হঠাৎ দুলাল পাটোয়ারির কথা শুনে আমি চমকে উঠে তার দিকে তাকাই, আরেকবার নিজের প্লেটে তাকাই। ইতোমধ্যে পুরো প্লেট বিভিন্ন আইটেম দিয়ে ভরে গেছে, তাই ত্বরিত গতিতে তার দিকে তাকিয়ে দুই দিক থেকে মাথা নেড়ে না না করতে বলি, না না আঙ্কেল, আমি আর কিছুই নেব না। আমার কাণ্ডে সবাই হেসে দেয়। ছোট চাচু বলল, কি ব্যাপার বৌমা, নিজের শ্বশুরকেও আঙ্কেল ডাকো, নিজের বাপকেও আঙ্কেল ডাকো, এটা কি ঠিক? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। কী বা বলবো তাকে? শ্বশুরকে বাবা ডাকা বিষয়টা অন্য, কিন্তু নিজের আপন মায়ের দ্বিতীয় স্বামীকে কি করে বাবা বলে রাখবো? আর তাছাড়া সেই মানুষটাই বা কী ভাববে? আমার এত ভাবনার মাঝে হিমেল বলল, তোহাপু, আমি আমার বাবাকে তোমার সাথে শেয়ার করলাম, তুমিও তাকে বাবা বলে ডাকতে পারো। আমি কিন্তু কখনো আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না, তোমার সাথে করলাম, তোমাকে ভালোবাসি বলে। হিমেলের কথা শুনে আমি হেসে ফেলি। আমার কোনো মেয়ে নেই কথাটা কখনো মানিনি আমি মা। কেউ আমাকে কয় সন্তানের পিতা জিজ্ঞেস করলেই বলতাম আমার এক মেয়ে এক ছেলে। আমি সবসময় মেনে এসেছি আমার একটা ছোট্ট সোনামণি আছে, যাকে সময় হলে নিজের কাছে তুলে নিয়ে আসবো। আর এখন দেখো, সত্যি সত্যি তুলে নিয়ে আসলাম তোমাকে। ওরা তোমাকে আমাদের সাথে দিতে অস্বীকার করার কারণেই তোমাকে বউ হিসেবে এনেছি, নয়তো আমরা কিন্তু তোমাকে মেয়ে হিসেবে নিয়ে আসতে গিয়েছিলাম। যাই হোক, তাতে কি, আমার মেয়ে আমার ঘরে ফিরে এলো। ইস, মানুষটা কত নির্দ্বিধায় বলে দিল আমার মেয়ে, অথচ যার রক্ত আমার শরীরে বইছে সে মানুষটা এখনো অবধি একটিবার আমাকে আমার মেয়ে বলেনি। ওনার কথা শুনে চোখে অশ্রুটা ভিড় জমায়। অতপর অশ্রু লুকানোর জন্য নিজের দিকে তাকিয়ে মনে মনে বেছে নেই নিজের পিতাকে। রক্তের সম্পর্ক দিয়ে কি হবে যদি আত্মার সম্পর্ক না থাকে? খাওয়া শেষে হিমেল আমাকে টেনে নিয়ে আসে, সবার সামনে বলে আসে আমাকে আমার রুমে দেখাতে নিয়ে আসছে। ওর এসব কাজ থেকে আমার প্রচুর হাসি পাচ্ছে, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। এদিকে তার যত আজগবি বকাবকির শেষ নেই। এর মধ্যে জেনেছি ছেলেটা ক্লাস 9-এ পড়ে, এখনও তার একটা গার্লফ্রেন্ডও নাই। এজন্য কিছুক্ষণ দুঃখ প্রকাশ করলো।
আমরা দুজন হাঁটতে হাঁটতে দোতলায় চলে এসেছি। একটা রুম ক্রস করার সময় হঠাৎ রুমের দরজা খুলে শৈবাল বেরিয়ে আসে। হিমেলের দিকে তাকিয়ে বলে, যা গিয়ে পড়তে বস, এখানে কি তোর? শৈবালের ধমক শুনে হিমেল আমার দিকে কাচুমাচু করে তাকায়। শৈবাল আবারও ধমক দিয়ে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? যেতে বললাম তো। দ্বিতীয়বার ধমক শুনে ছুটে পালায় হিমেল। এতক্ষণ কি হলো সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যখন বোধগম্য হলো তখন আমি তার দিকে তাকিয়ে বলি, এটা কি হলো? ওর সাথে এভাবে কথা বললেন কেন? যাক বাবা, তুমি এত কথা বলতে জানো, এই বা কম কি? এরপর আমার দিকে হালকা ঝুঁকে বলে, বিয়েটা আমি মেনে নিইনি ঠিক, তবে কোনো ব্যাপার না, মানিয়ে নেব এক সময়। রুম জুড়ে পায়চারি করছি আমি, কিছুতেই ঘুম আসছে না। সারাদিন গাড়িতে ঘুমিয়েছিলাম, তারপর এখানে এসেও মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন ঘুম আসছে না। কারোর সাথে গল্প করতে পারলে ভালো হতো, কিন্তু কার সাথে গল্প করব? হঠাৎ মাথায় গল্প করার চিন্তায় আসায় আমি হতবাক হয়ে যাই। আমি কারোর সাথে গল্প করতে চাইছি, এটা আদৌ বিশ্বাসযোগ্য? আমি তো সেই মেয়ে ছিলাম যে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতাম। অপ্রয়োজনীয় কাজগুলো সৎমা আমাকে দিয়ে বারবার করাতো। মাঝে মাঝে মনে হতো আমি এই বাড়ির বেতনভুক্ত কর্মচারী। এসএসসি পরীক্ষার পর সৎমা তুলি আর রায়হানকে পড়াতে বলতো, তাই সন্ধ্যার পর তাদের দুজনকে পড়াতাম। দুপুরবেলা যখন সবাই বিশ্রাম নিত তখন আমি বসে পড়তাম। রাত জেগে পড়ালেখা করতে পারতাম না। সৎমা বলতো ঘরের লাইট জ্বালালে বিল বেশি উঠত, তাই লাইট জ্বালিয়ে পড়তে পারতাম না। গ্রীষ্মকালে যখন সবাই ফ্যান চালিয়ে আরাম করত তখন আমি ব্যবসা গরমে পড়ে থাকতাম। একসময় দেখা যায় আমার রুম থেকে ফ্যানটাও খুলে ফেলা হয়। পুরনো কথা মনে পড়তে চোখ চিকচিক করে ওঠে। ঘরের দরজা হালকা ফাঁক করে বাইরে উঁকি দিয়ে দেখি কোনো ঘরে আলো জ্বলছে কিনা। অতপর চোখে পড়ে আমার রুমের পরের রুমে লাইট জ্বলছে। রুমটা শৈবালের। তখন এই রুম থেকে বের হয়ে আমার সাথে কথা বলেছিল। রাত প্রায় 2:30 বাজে। মানুষটা এত রাত অব্দি জেগে কি করছে দেখার ইচ্ছে জাগলো, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যায়। রুমের সামনে এসে কাপা হাতে দরজায় হালকা ধাক্কা দিতে খুলে যায়। উঁকি দিয়ে দেখি সে খাটের সাথে হেলান দিয়ে বসে কোলের ওপর একটা বালিশ নিয়ে তার উপর ল্যাপটপ রেখে কাজ করছে। কানে হেডফোন, তাই দরজা খোলার আওয়াজ হয়তো শুনতে পায়নি। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে আমি ভেতরে যাওয়া কি ঠিক হবে কিনা। আমার ভাবনার মাঝে হঠাৎ শৈবাল বলল, উঁকি ঝুঁকি না দিয়ে ভেতরে আসতে পারো। তার কথা শুনে আমি থতমত খেয়ে যাই। এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে ভেতরে গিয়ে খাটের এক কোণায় গিয়ে দাঁড়াই। চারদিকে তাকিয়ে চারপাশটা একটু দেখে নিই। রুমের দেওয়ালগুলো পিঙ্ক কালার। দেওয়ালে শৈবালের কয়েকটা ছবি টানানো। রুমটা কিছুটা অগোছালো, যেমন বিছানার ওপর 2-1টা নোটপ্যাড পড়ে আছে, টি টেবিলের ওপর একটা বই পড়ে আছে, ডিভানে একটা টি শার্ট আর টাওয়াল পড়ে আছে, ড্রেসিং টেবিলের ওপর খানিকটা এলোমেলো হয়ে আছে। সব মিলিয়ে যা বুঝলাম তা হলো জামাই আমার খানিকটা অগোছালো। ভাবনার মতো করে তাকে প্রশ্ন করি, আপনি কিছুটা অগোছালো তাই না? প্রশ্ন শুনে শৈবাল এমনভাবে উত্তর দিল যেন তার আগে থেকেই জানা ছিল আমি এমন প্রশ্ন করব। সে বলল, কিছুটা না, অনেকটাই। কিন্তু ছেলেরা তো সাধারণত অনেক গোছালো টাইপের হয় তাই না? না, বাস্তবে ছেলেরা অনেকটাই অগোছালো। তাদের গুছিয়ে দেয় তাদের মা অথবা বউ। আর তুমি যেটার কথা বলছো সেটা শুধু গল্প উপন্যাসেই মানায়। এক্ষেত্রে কার কি ধারণা আমার জানা নেই, আমি জাস্ট আমার ধারণাটা তোমাকে বলছি। কি সহজ সরল তার স্বীকারোক্তি। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করি। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো প্রয়োজনের থেকেও একটু বড়, যার ফলে চুলগুলোতে চোখ প্রায় ঢেকে গেছে। চোখে চিকন ফ্রেমের চশমা। চুলগুলো বড় হওয়াতেই যেন তার সৌন্দর্য বেড়ে গেছে। এক মনে বসে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তার চোখে চশমা দেখে সর্বপ্রথম আমার মনে যে ভাবনাটা এসেছিল তা হলো লোকটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমাকে তার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আমাকে দেখা শেষ হলে বসতে পারো, কথা আছে তোমার সাথে। তার প্রথম কথাটা শুনে লজ্জা পেয়ে কিছুটা নড়ে চড়ে উঠি। তারপর শেষ কথাটা শুনে সিরিয়াস হয়ে বসে পড়ি খাটের এক কোণে। কথা বলতে আমাকে প্রস্তুত দেখে শৈবালও কিছুটা নড়ে চড়ে বসে আমার দিকে তাকিয়ে বলে, তুমি তো বেশ সুন্দরী, তোমার পেছনে এলাকার কয়টা ছেলে ঘুরেছে বলো তো? শৈবালের এরূপ কথায় আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকি। মানে সিরিয়াসলি? লোকটা এত সিরিয়াস হয়ে এমন একটা কথা বলছে। আমি তো ভেবেছিলাম কত গুরুত্বপূর্ণ কথা বলবে জানি। আমাকে এভাবে তাকাতে দেখে শৈবাল বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন বলো? আপনাকে কে বললো আমি সুন্দরী? আজ পর্যন্ত এমন কথা কেউ বলেনি। আপনি বলেছেন কিভাবে? যেভাবে বলা উচিত। মানে মানে সিম্পল। মেজমা চলে আসার পর তুমি নিজের প্রতি অবহেলা শুরু করেছো, যেই অবহেলা থেকে নিজের যত্ন নিতে ভুলে গিয়েছিলে। আর এই অযত্নের কারণে তোমার সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। নিজের যত্ন নাও, দেখবে নিজেকে চিনতে পারবে না। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আমি শৈবালের দিকে। ইস, মানুষটাকে সুন্দর করে কথা বলে। তার মতো একটা ছেলে মডার্ন মেয়েদের ডিজার্ভ করে। সেখানে আমি গ্রামের মেয়ে, আমাকে কি সে পছন্দ করবে? কথাটা মনে হতে মুখেও বলে ফেললাম তাকে, আচ্ছা আমি তো গ্রামের 3rd ক্লাস মেয়ে, আমাকে কি আপনি স্বইচ্ছায় বিয়ে করেছেন? সত্যি কথা বলতে আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি। বাবার জোরাজুরি আর ইমোশনাল ব্ল্যাকমেলের মাঝে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে।
তুমি নিশ্চয়ই শুনলে যে আমাদের রেজিস্ট্রি হয়েছে। বিয়েতে রাজি ছিলাম না বিধায় আমি ইসলামিকভাবে তোমাকে বিয়ে করিনি, কারণ আমি তখন তোমার পরিচয় জানতাম না, তাই তোমাকে আমি মানতে পারিনি। থার্ড ক্লাস ভেবেছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি মেজমার মেয়ে, তখন ভাবলাম তোমাকে যদি থার্ড ক্লাস ভাবি তাহলে মেজমাকেও থার্ড ক্লাস ভাবা হবে। আর তোমাকে থার্ড ক্লাস ভেবে যদি আমি তোমার সাথে বাজে ব্যবহার করি তাহলে তোমার বাবা আর সৎমায়ের সাথে আমার আর কোনো তফাৎ থাকবে না। তাই ভাবলাম তোমাকে অবহেলা না করে ভালোবাসার চেষ্টা করব। আপনি কি আমার কথা না জেনে আমাদের গ্রামে গিয়েছিলেন? অনেকটা সেরকমই। বাবার আর মেজ চাচুর সাথে ব্যবসার কাজে সেখানে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে গ্রামে নিয়ে গিয়েছিল। তারপর হঠাৎ বিয়ে। আপনার গার্লফ্রেন্ড নেই? সে কিছু বলবে না আপনি বিয়ে করায়? আমার কথা শুনে শৈবাল বলল, অনেক রাত হলো, ঘুমাবে না? শৈবালকে কথা ঘোরাতে দেখে আমি অবাক হয়ে যাই। তার মানে কি সত্যি তার গার্লফ্রেন্ড আছে? কথাটা ভেবেই আমার বুক ভারী হয়ে আসে। কষ্ট কি কখনো আমার পিছু ছাড়বে না? ভবিষ্যতেও কি আমার জন্য সুখের হবে না? তার কথার কোনো জবাব না দিয়ে আমি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যেতেই শৈবাল আমাকে ডাকে, তুহা। তার ডাকে আমি চমকে উঠে তার দিকে তাকাই। আমাকে তাকাতে দেখে শৈবাল মুচকি এসে বলে, আমার মতো অগোছালো ছেলের কারো স্বামী হওয়ার সৌভাগ্য হলেও প্রেমিক হওয়ার সৌভাগ্য হয়নি। বিকেলবেলায় আমি রুমে শুয়ে শুয়ে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি পড়ছি বললে ভুল হবে, কারণ আমি শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি, পড়া হচ্ছে না। অলস সময় কাটানোর চেয়ে বই পড়াই ভালো মনে করছি। এই বাড়িতে আসার পর কেটে গেছে প্রায় 15 দিন। এই 15 দিনে সবার সাথে আমার সম্পর্ক সহজ হয়েছে। খুব সহজেই তারা আমাকে আপন করে নিয়েছে। আজ 13 দিন হলো শৈবাল বাড়িতে নেই। পড়ালেখার জন্য তাকে নাকি ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে হয়। তার সাথে সম্পর্কটা এর চেয়ে স্বাভাবিক করতে পারছি না। মানুষটা কেমন যেন দূরে দূরে থাকছে। আজ এতদিন হলো বাড়িতে নেই, অথচ সে আমার সাথে একটাবারও যোগাযোগ করেনি। সবার সাথেই কম বেশি কথা হয় তার, শুধু আমি ব্যতীত। এসবই ভাবছিলাম, হঠাৎ দরজায় টোকা পড়ায় আমি ভাবনা থেকে বেরিয়ে আসি। কে আসতে পারে এই অসময়ে? ভাবতে ভাবতেই দরজা খুলে দেখি হিমেল দাঁড়িয়ে। আমাকে দরজা খুলতে দেখে বলল, এই নাও তোমার উপহার। আমি অবাক হয়ে বললাম, আবার গিফট? মানে কিসের গিফট? কে দিল? কেন দিল? উফ আপু, এত প্রশ্ন না করে দেখো তো কি আছে ভিতরে। আমার হাতে শপিং ব্যাগটা ধরিয়ে দিয়ে হিমেল চলে যায়। আমি এখনো হা করে তাকিয়ে আছি তার যাওয়ার পথে। হঠাৎ করে হিমেল হাঁটা থামিয়ে বলল, আপু একটু পর রেডি হয়ে থেকো, আমরা ঘুরতে যাব। শপিং ব্যাগটা নিয়ে আমি বিছানার উপর বসে খুলে দেখি ব্যাগে একটা স্মার্টফোন। আমি ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখি ফোনটা গিফট পেয়ে যতটা না অবাক হয়েছি তার চাইতেও বেশি অবাক হয়েছি ফোনের ওয়ালপেপার দেখে। ছবিটা যেদিন আমি এই বাড়িতে এসেছিলাম তার পরের দিনের হয়তো। আমি সোফায় বসে এক হাতে একটা বেলি ফুল, অন্য হাতে চায়ের কাপ। যখন খানিকটা ঝুঁকে চায়ের কাপে ফুঁ দিতে গেলাম তখন ছবিটা তোলা হয়েছে ঠিক। কয়েক গুচ্ছ চুলও মুখে আঁচড়ে পড়েছে। আমি এখনো হা করে ছবিটার দিকে তাকিয়ে আছি। কে তুলেছে এই ছবি ভাবনাতে আসতেই তাড়াতাড়ি ব্যাগ চেক করি। ব্যাগের ভেতর একটা চিরকুট উকি দিচ্ছে। ঝটপট চিরকুটটা হাতে নিয়ে খুলে দেখি গুটি গুটি হাতে লেখা, তোমাকে কি বলে সম্বোধন করব জানা নেই। সম্বোধন করার মতো সম্পর্ক গড়ে ওঠেনি এখন আমাদের মাঝে, তাই সম্বোধন করা বাদেই লিখছি, যত ব্যস্ত সময় কাটানোর কাটিয়ে নাও পরিবারের সাথে। আমার একটা পরীক্ষা ছিল, তাই হঠাৎ চলে আসতে হলো। মন খারাপ করো না, আর এই ফোনটা নিজের কাছে রাখো, প্রয়োজন হতে পারে তোমার। অগোছালো ছেলেটা। পুরো চিরকুটে এতটুকুই লেখা। মনে মনে 14 বার পড়লাম চিরকুটটা। 15 বার পড়ার সময় দ্বিতীয়বারের মতো দরজায় পুনরায় নক করে কেউ। দরজার দিকে তাকিয়ে দেখি হিমেল দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখে ভেতরে আসতে আসতে বলে, আপু তুমি এখনো রেডি হওনি? আমরা বের হবো কখন? কোথায় যাব আমরা হিমেল? কোনো গন্তব্য নাই আজ, শুধু গন্তব্যহীনভাবে ঘুরবো। চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কথা না বাড়িয়ে আমি একটা মেরুন কালারের 3 পিস পরে চুলগুলো বেনি করে গিয়ে হিমেলের সামনে দাঁড়াতে সে বলল, চলো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের। বিছানায় উপর হয়ে শুয়ে আছে শৈবাল। তার পাশে বসে আছে তানিম আর নুহাস। দুজনেই শৈবালের খুব কাছের বন্ধু। দুজনেই গভীর চিন্তায় মগ্ন আছে। একটু পর নুহাস শৈবালকে ধাক্কা দিয়ে বলে, শৈবাল বলেছি তো দিয়া পিচ্চি ভাবিকে পড়াতে পারবে। শৈবাল বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আমিও বলেছি দিয়া বাদে অন্য কাউকে চয়েস কর। কিন্তু দিয়াতে কি সমস্যা? অনেক সমস্যা, তুই বুঝবি না। দিয়া। নুহাসকে কথা শেষ করতে না দিয়ে তানিম ধমক দিয়ে বলে উঠল, চুপ, একদম চুপ। আর শৈবাল তোকে বলছি, মেয়েটার এখনো এইচএসসি রেজাল্টই দেয়নি, আর তুই এখনই কোচিং নিয়ে পড়ে আছিস। আর ইয়ার বুঝতে পারছিস না কেন? কালকেও রেজাল্ট দিবে, তাহলে সেটা নিয়ে চিন্তা কর। আপাতত কোচিংয়ের চিন্তা বাদ দে, আগে আমাদের তোর বিয়ের ট্রিট দে। আফটার অল পছন্দের মানুষের সাথে বিয়ে হয়েছে বলে কথা। এই কথাটা এখানে বলছিস ঠিক আছে, কিন্তু কারোর সামনে যদি কথাটা মুখ থেকে বের করিস তাহলে তোর পেট আমি ফুটো করে দেব তানিম। শৈবালের কথা শুনে নুহাস ফিক করে হেসে দেয়।
তারপর দুজনে জোরাজুরিতে শৈবাল রাজি হয় তাদের ট্রিট দিতে। হোস্টেল থেকে বের হতেই তাদের সামনে পড়ে দিয়া, ঐশী আর ইকরা। ওদেরকে দেখে ইকরা এগিয়ে এসে বলল, কোথায় যাওয়া হচ্ছে? রেস্টুরেন্টে চল, আজ শৈবাল আমাদের তার বিয়ের ট্রিট দেবে। তানিমের কথা শুনে শৈবাল ওর দিকে রাগী লুকে তাকায়। শৈবালকে এভাবে তাকাতে দেখে তানিম খানিকটা চুপসে যায়। অন্যদিকে শৈবালের বিয়ের কথা শুনে দিয়া বলল, শৈবাল আবার বিয়ে করলো কোন দিন? কই, আমরা তো এসব ব্যাপারে কিছু জানি না। আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তাই তোদের জানানোর সুযোগ পাইনি। চল, ট্রিট দিব তোদের। কিন্তু মেয়েটা কে শৈবাল? ঐশীর কথা শুনে সে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কোন মেয়ে? তোর বউ, মানে কাকে বিয়ে করেছিস তুই? আমার কাজিন, মেজমার মেয়ে তুহা। কিন্তু আমরা তো ওকে কখনো দেখিনি। দেখবি কোনো একদিন। বলতে বলতে শৈবালের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শি লেখা। শৈবাল অবাক হয়ে যায় তুহার ফোন দেখে। দ্রুত রিসিভ করে হ্যালো বলার আগেই ওই পাশ থেকে হিমেল বলল, বড় ভাইয়া একটু গেটের বাইরে আসবে? বলার পরপরই ফোন কেটে যায়। শৈবাল আরেক দফা অবাক হয় এভাবে কল কেটে যাওয়াতে। তাই বেশি কিছু না ভেবে দ্রুত গেটের কাছে গিয়ে দেখে তুহা আর হিমেল দাঁড়িয়ে। ওদেরকে এখানে এভাবে দেখে তার ভ্রু জোড়া নিজ দায়িত্বে কুঁচকে যায়। ততক্ষণে ওরা 5 জনও তার পেছনে এসে দাঁড়িয়েছে। শৈবালকে দাঁড়িয়ে পড়তে দেখে হিমেল আর তুহা তার দিকে এগিয়ে আসে। হিমেল শৈবালকে দেখে একগাল হেসে বলল, তোমাকে আপু মিস করছে, তাই নিয়ে এসেছি দেখা করাতে। হিমেলের কথা শুনে দিয়া এগিয়ে এসে জিজ্ঞেস করে, এটা তোর বউ শৈবাল? হতভম্বা কাটিয়ে শৈবাল অস্ফুট স্বরে বলে। শৈবালের উত্তর শুনে ঐশী কপাল কুঁচকে তুহার সামনে দাঁড়িয়ে বলল, তুমি শৈবালের বউ? ঐশী নামের মেয়েটার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, তাই শুধু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মেয়েটা আবার বলল, তুমি জানো না যে আজ তুমি শৈবালের সাথে দেখা করতে আসবে? আর তার সাথে দেখা করতে আসলে অবশ্যই তার বন্ধুদের সাথে দেখা হবে। এতটুকু ধারণা নিয়েও বুঝি আমাদের জন্য একটু সাজতে পারলে না? এত খ্যাত সেজে দেখা করতে আসে নাকি কেউ? ঐশী আপুর কথা শুনে আমার চোখ ছলছল করে ওঠে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ পুরুষালী শক্ত কণ্ঠ শুনে কেঁপে ওঠে তার দিকে তাকাই। ততক্ষণে সে বলল, ঐশী, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। বউটা যেহেতু আমার, সেহেতু সে স্পেশালি আমার জন্যই সাজবে। কষ্ট করে কেন তোদের দেখাতে সাজবে আমার বউ? আমি যেহেতু খ্যাত সেজে আছি, তাই আমার বউও আমার সাথে দেখা করতে খ্যাত সেজে চলে আসছে। তীব্র অপমানে থমথমে মুখে তাকিয়ে আছে ঐশী। তার প্রত্যাশার বাহিরে ছিল শৈবালের জবাব। সে ভেবেছিল শৈবাল হয়তো স্বভাব সুলভ চুপ থাকবে, নয়তো তাদের সাপোর্ট করবে। কিন্তু সে যে হঠাৎ করে তার বউকে সাপোর্ট করবে, এটা আমার এবং শৈবালের সব বন্ধুদেরই ভাবনার বাইরে ছিল। আমি কি বলবো বুঝতে না পেরে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ঐশীকে এভাবে অপমানিত হতে দেখে দিয়া এগিয়ে এসে বলল, শৈবাল, তুই এই সামান্য মেয়েটার জন্য ঐশীকে এভাবে অপমান করতে পারিস না? আর ওর হয়ে তুই জবাব দিচ্ছিস কেন? কথাটা শুনে শৈবাল ভ্রু কুঁচকে দিয়ার দিকে তাকিয়ে বলল, আমি কখন ঐশীকে অপমান করলাম? আমি তো জাস্ট তার প্রশ্নের জবাবটা দিলাম। আরে, যাকে তুই সামান্য মেয়ে বলছিস সে আমার বউ হয়, তাই মুখ সামলে কথা বলবি। সে তোদের কাছে সামান্য হলেও আমার কাছে মোটেও সামান্য না। বাকি রইল ওর হয়ে জবাব দেওয়া। তা হলো, আমি যদি এখন কোনো বিপদে পড়ি তাহলে তোরা 3 জনের কেউ এগিয়ে আসবি না। যে আসবে আমার উচিত তার বিপদের সময় তার পাশে থাকা, রাইট? শৈবালের মুখে আমার বউ কথাটা শুনে সারা শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যায়। আমি কিছুক্ষণ থমকানোর সুরে তার দিকে তাকিয়ে থাকি। অন্যদিকে তার কথাটা শুনে ওরা 3 জনই গটগট করে চলে যায়। ওদের এভাবে চলে যেতে দেখে নুহাস বলল, মাম্মা, একবারে ফাটাইয়া দিছস। তার কথা শুনে শৈবাল চোখ মুখ কুঁচকে ওর দিকে তাকাতে সে অন্যদিকে তাকায়। তানিম তার দিকে তাকিয়ে বলল, মামা, খাবো, চল না। এখনই যদি না খাই তাহলে আমার পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে এসে তোদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। তার কথাটা শুনে আমি ফিক করে হেসে দেই। এতক্ষণের কষ্ট যেন এক নিমিষে উধাও হয়ে যায়। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে অপলক তাকিয়ে আছে, তাই আমি ভ্রু চোখ তুলে সবার দিকে একবার তাকিয়ে নেই। কই না তো, কেউই আমার দিকে তাকিয়ে নেই। তাহলে মনে হলো কেন? খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যে যার মতো আলোচনায় মগ্ন হয়ে পড়ে। এদিকে আসার পর থেকে শৈবাল আমার সাথে একটা কথা বলেনি, তাই আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। একটু পর শৈবাল এদের উদ্দেশ্যে বলল, তোরা হলে চলে যা, আমার একটু কাজ আছে। আর আমি আজ বাড়ি যাব, কালকে বা পরশু চলে আসব। শৈবালের কথাটা শুনে তামিম হালকা ঘাড় চুলকে বলল, মামা, সাবধানে চইল, দেখো আবার পা পিছলে পড়ে যাইবা। তোমার অবস্থা বেগতিক, বোঝাই যাচ্ছে। কথাটা শুনে শৈবাল তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, পড়বো? পড়ে যাব কেন? আর পড়বো কোথায়? তার এত প্রশ্নে নুহাস গলা পরিষ্কার করে দুষ্টু হেসে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মেয়েটার প্রেমে। কথাটা শুনে শৈবাল হালকা কেসে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো। তার অবস্থা দেখে তানিম আর নুহাস মুখ টিপে হাসে। অতঃপর 2 জন শীষ বাজাতে বাজাতে প্রস্থান করে।
এদিকে আমি আর হিমেল হা করে তাদের দিকে তাকিয়ে আছি। তারা ফিসফিস করে কি বলছে কিছুই বুঝতে পারছে না। তাদের চলে যেতে দেখে হিমেল কিছুটা নড়ে চড়ে ওঠে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বাঘের কাছে চলে এসেছি গো তুহাপু, এখন এখান থেকে কেটে পড়াই উত্তম হবে, নয়তো বাঘের থাবা থেকে আমি বাঁচতে পারবো না। আমি চলে যাচ্ছি আপু। বলতে বলতে সেও চলে যায়। আমি এখনও ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। সে কেন চলে যাচ্ছে তা কিছুটা আন্দাজ করতে পেরে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলি। ঘুরতে যাওয়ার নাম করে যে হিমেল আমাকে এখানে নিয়ে আসবে জানতাম না। আমি জিজ্ঞেস করতেই সে বলেছিল, ভাইয়া তোমাকে দেখতে চেয়েছে আপু, তাই নিয়ে এসেছি। কিন্তু আমি প্রথম থেকে নিশ্চিত ছিলাম যে শৈবাল কখনো আমাকে দেখা করার জন্য এখানে নিয়ে আসতে বলবে না। তারপরও চুপচাপ ছিলাম। আমাকে দেখে তার চমকে যাওয়ার দৃশ্যটা মিস করতে চাইনি। হঠাৎ মুখের সামনে তুড়ি বাজতেই চমকে উঠি আমি। তার দিকে তাকাতে দেখি সে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, আচ্ছা আপনার ভ্রুতে কি কোনো সমস্যা আছে? আমার অবান্তর প্রশ্ন শুনে যে শৈবাল হতভম্ব হয়ে যায় তা তার মুখ দেখেই বেশ বুঝতে পারছি আমি। আমার করা প্রশ্ন তার বুঝে উঠতে বেশি সময় লাগে। যতক্ষণে বুঝলো তখন বলল, হোয়াট? এটা কোন ধরনের প্রশ্ন? ভ্রুতে কি সমস্যা হবে আমার? কোনো সমস্যা না থাকলে সারাক্ষণ এত ভ্রু কুঁচকে থাকেন কেন? এভাবে ভ্রু কুঁচকে থাকতে থাকতে একসময় আপনার ভ্রু আপনার নামে বিদ্রোহ ঘোষণা করবে। আমার কথা শুনে শৈবাল কি বলবে বুঝতে না পেরে ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমার সামনে তো খুব ফটর ফটর করতে পারো, তাহলে কেউ কিছু বললে চুপচাপ হজম করো কেন? তখন তোমার এসব ননসেন্স টাইপের বকবকানি কোথায় থাকে? তার কথাটা শুনে আমি হালকা হেসে বলি, আমার পক্ষ থেকে তাদের বলার জন্য তো আপনি আছেনই। যখন আপনি থাকবেন না পাশে তখনই না হয় তাদের কথার জবাব দেব। এখন আপাতত আমার কথার ভান্ডার খালি করতে চাই না। খালি করলে আপনার সামনে ননসেন্স টাইপের বকবক করব কিভাবে? আমার কথাটা শুনে শৈবাল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, এ কি সেই তুহা যে প্রয়োজনের সময়ও কথা বলতো না? মাত্র কয়েকদিনের ব্যবধানে মেয়েটা কত পরিবর্তন হয়ে গেল ভাবতে সে মনে মনে একটা স্বস্তির শ্বাস ফেলে। সে ভেবেছিল অসুস্থ পরিবেশে থেকে থেকে মেয়েটা হয়তো মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়েছে, হয়তো অনেক সময় লাগবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে ভাবেনি। একেই হয়তো বলে মায়ের সংস্পর্শে আসলে পাগলও শান্ত হয়ে যায়। সেখানে তুহা তো একজন সুস্থ মানুষ। আমাকে নিয়ে শৈবাল একটা স্বর্ণকারের দোকানে আসে। দোকানে এসে সে দোকানিকে বলল, দাদা ছোট পাথরের নাকফুল বের করেন। দোকানে কতগুলো নাকফুল বের করে তার সামনে রেখে আমাকে ইশারা করে বলল, ভাই ভাবির জন্য? উত্তরে শৈবাল শুধু উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বলে। দোকানি তখন তার হাতে একটা ছোট নাকফুল দিয়ে বলল, আপনি চাইলে এটা নিতে পারেন, ভাবিকে বেশ মানাবে এটায়। শৈবাল নাকফুলটা তার হাত থেকে নিয়ে রাখতে রাখতে বলল, না দাদা, এটা সুন্দর না, অথচ এক পাথরের নিখুঁত ডিজাইনের নাকফুলটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু সাহস করে বলতে পারেনি তাকে। সে আরেকটা নাকফুল হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আগের নাকফুলটা খুলে যত্ন সহকারে হাতেরটা পরিয়ে দিয়ে মুচকে এসে বলল, নাও পারফেক্ট। শৈবালের এক একটা পরিবর্তনে আমি অবাক হয়ে যাই। সে আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে। আমার সব প্রয়োজন মুখ ফুটে বলার আগেই সে বুঝে যায়। মানুষটা কি সারা জীবন এমন থাকবে, নাকি তার মোহ কেটে যাওয়ার পর সে সব ভুলে যাবে সব কিছু? স্বর্ণকারের দোকান থেকে বের হওয়ার পর আমি অন্যমনস্ক হয়ে এসবই ভেবে চলেছি। বাড়িতে আসার পরও আমাকে অন্যমনস্ক দেখে আম্মু বলল, কি হয়েছে তোর তুহা, এমন লাগছে কেন তোকে? কাল রেজাল্ট দিবে বলে চিন্তিত মামনি? আম্মুর কথা শুনে আমি চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে বললাম, কাল আমার রেজাল্ট দিবে? উত্তরে আম্মু কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে কেউ বলে উঠল, বাহ, বিয়ের খুশিতে রেজাল্টের কথাই ভুলে গেছেন ম্যাম। কথাটা শুনে আমি চোখ বড় বড় করে পেছনে তাকিয়ে দেখি দেওয়ালে হেলান দিয়ে বুকে দুই হাত গুজে শৈবাল দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? আমি তার কথার উত্তর না দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু সত্যি কালকে আমার রেজাল্ট দিবে? কথাটা শুনে আম্মু মলিন মুখে মাথা উপর নিচে নামিয়ে হ্যাঁ বলে বলল, টেনশনের কিছু নেই, তুই যেমন পরীক্ষা দিয়েছিস রেজাল্টও তেমনই হবে, আর তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তোর রেজাল্ট খারাপ হতেই পারে না। আম্মুর এত আত্মবিশ্বাস দেখে আমি মনে মনে একটা ফাঁকা ঢোক গিলে নিই। কি করবো বুঝতে পারছি না। কিছু খাবে তুমি শৈবাল? না মেজমা, তুমি যাও, আমার কিছু লাগবে না। আচ্ছা, লাগলে তুমি তুহাকে বলবে। কথাটা বলতে বলতে আম্মু চলে যায়। আমি এখনও আগের জায়গাতে থম মেরে দাঁড়িয়ে আছি। একটু পর শৈবাল আমার কাছাকাছি এসে বলল, এক মগ কফি বানিয়ে দাও। কথাটা শুনে আমি তার দিকে কড়া চোখে তাকিয়ে বললাম, একটু আগেই তো আম্মু আপনাকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করেছে, তখন বলেননি কেন? বউ থাকতে আমি শাশুড়িকে দিয়ে কষ্ট করাবো কেন? তার কথা শুনে কি বলবো ভেবে পাই না। ইচ্ছে করছে গলা টিপে ধরে রাখি কিছুক্ষণ। তারপর তাকে মনে মনে বকা দিতে দিতে কিচেনে গিয়ে দাঁড়াতেই পেছন পেছন শৈবালও আসে। তাকে আমার সাথে আসতে দেখে তার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে কি এসব? আমার পেছন পেছন আসেন কেন? সে ফ্রিজ খুলে একটা আপেল বের করে ধুতে ধুতে বলল, আমার বাপের বাড়ি, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, তাতে তোমার কি? ফটর ফটর না করে কাজে মন দাও।
কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে কাজে মন দিই। 2 মিনিটের মাঝেই হঠাৎ কেউ একজন চেঁচিয়ে বলল, বিয়ে হয়েছে এখনো 20 দিনও হয়নি আর তুই এখনই বউয়ের আঁচলে আঁচলে ঘুরছিস শৈবাল? কথাটা শুনে আমি পিলে চমকে ওঠে। দরজার দিকে তাকিয়ে দেখি 34 কিংবা 35 হবে বয়স এমন একজন মহিলা দাঁড়িয়ে। দেখে যথেষ্ট স্মার্ট মনে হচ্ছে তাকে। সে নাক মুখ কুঁচকে এদিকেই তাকিয়ে আছে। তাকে এগিয়ে আসতে দেখে শৈবাল কিচেন থেকে বের হয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে ভ্রুম কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট মা, চেঁচাচ্ছ কেন? তার কথাটা শুনে উনি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললি তুই? আমি চেঁচাচ্ছি? আজকাল ভালো কথা বললে তোদের কাছে চেঁচামেচি লাগে? অতপর একটু থেমে আবার বলল, কি হলো, কি জিজ্ঞেস করেছি আমি? বউয়ের আঁচলে আঁচলে ঘুরছিস কেন তুই? বউয়ের আঁচল ধরে ঘুরলে শরীরে এনার্জি বাড়ে ছোট মা। তুমি যেহেতু মেয়ে সেহেতু তুমি এই এক্সট্রা এনার্জির মানে বুঝবে না। শুনলাম তাছাড়া বউয়ের আঁচল ধরে হাঁটতে নাকি পুরুষ মানুষ সুন্দর হয়ে যায়, তাই আমিও একটু সুন্দর হওয়ার চেষ্টা করছি। তুমি দেখো না ছোট চাচু দিন দিন কত সুন্দর হয়ে যাচ্ছে। কি বললি তুই? তোর চাচু সুন্দর হয়ে যাচ্ছে? প্রশ্ন শুনে শৈবাল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আয়েশ করে বলল, কিন্তু আমি তো এতদিন বাড়ি ছিলাম না, তাহলে সে কার আঁচল ধরে হেঁটে হেঁটে সুন্দর হচ্ছে? আবার আরেকটা বিয়ে করেনি তো তোর চাচ্চু? দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলতে বলতে উনি চলে যায় উপরে। এতক্ষণের শৈবালের সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছিল আমার। লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি আবোল তাবোল বকছে। আমার ভাবনার মাঝেই সে এসে আমার হাত থেকে কফির মগ নিয়ে গান গাইতে গাইতে উপরে চলে যায়। এদিকে আমি শুধু অবাকের ওপর অবাক হচ্ছি। যথারীতি সকাল 11:30 বাজে। পুরো রুম জুড়ে পায়চারি করছি আমি। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। টেনশনে মাথার রগগুলো টনটন করে ওঠে। আর আধ ঘন্টা পরে রেজাল্ট পাবলিশড হবে ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। একটু পরপরই শাশুড়ি মা নয়তো আম্মু দরজায় টোকা দিয়ে খেতে ডাকে। সকাল থেকে এখনো অবধি নাস্তাটাও করিনি। গলা দিয়ে সামান্য পানিও নামতে যাচ্ছে না। আবার দরজায় নক করতেই বিরক্তি মুখে বলে উঠি, আম্মু আমি খাবো না, বললাম না ভালো লাগছে না আমার। কথাটা বলার পরও ওই পাশ থেকে কোনো উত্তর আসে না। দেখে আমি নিশ্চিন্ত হয়ে খাটে বসতে যেতেই ওই পাশ থেকে নরম কণ্ঠে আমার নাম ধরে ডাকে। কণ্ঠটা আমার খুব চেনা। এই মানুষটার ডাক কখনো আমি অগ্রাহ্য করতে পারি না। তাই গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দরজা খুলতে দেখে সে বিশ্বজয় করার মতো একটা হাসি দিয়ে বলল, এই তো আমার আম্মাজান দরজা খুলেছে, আসেন আম্মাজান, আপনার জন্য খাবারেরা অপেক্ষা করছে। কত সুন্দর করে কথা বলেন উনি, শুনলেই মনে একটা প্রশান্তির বাতাস বয়ে যায়। আমি তার কথা শুনে মুচকি হেসে বাইরে বের হই। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি শৈবাল একটা সিঙ্গেল সোফায় বসে আছে। তার কোলে ল্যাপটপ, তার ঠিক পেছনেই হিমেল দাঁড়িয়ে। তার হাতে একটা কাগজ ওকে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি সেটা আমার অ্যাডমিট কার্ড। তার ঠিক বিপরীত পাশে সোফায় সৈকত ভাই, বড় ভাইয়া আর ছোট বাবা বসে আছেন। এদের এত আয়োজন করে আমার রেজাল্ট দেখতে বসতে দেখে আমার গলা শুকিয়ে আসে। আমাকে নামতে দেখে ছোট মা বলল, এত ন্যাকামি করছো কেন মেয়ে? মনে হচ্ছে সারা বাংলাদেশে একমাত্র তোমারই রেজাল্ট দিচ্ছে। তার কথাটা শুনে শাশুড়ির মা রান্নাঘর থেকে থমকে ওঠে তাকে, যার ফলে সে চুপ হয়ে যায়। আম্মু এসে আমাকে টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, এত টেনশন করছিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। আম্মুর কথা শুনে বিড়বিড় করে বলি, আমার কেমন লাগছে তা তোমাকে বোঝাতে পারলে ভালোই হতো। এর মাঝে হঠাৎ হিমেল আমার অ্যাডমিটটাকে দিয়ে পেঁচিয়ে মাইক সিস্টেম করে বলল, গাইস তুহাপুর রেজাল্ট প্রকাশ হয়েছে, তবে আনফর্চুনেটলি সে A+ পায়নি। কথাটা শুনেও আমার মাঝে কোনো হোলদোল হয় না, কারণ আমি যে পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছি এতে A+ পাওয়া জীবনেও সম্ভব না। একটু পর শ্বশুরমশাই শৈবালকে বলল, কিরে রেজাল্ট প্রকাশ হয়েছে? কি পেয়েছে তুহা? পয়েন্ট কত? শৈবাল ল্যাপটপ বন্ধ করতে করতে উঠে দাঁড়িয়ে বলল, A পেয়েছে আপনাদের বৌমা, পয়েন্ট হলো 4.83। কথাটা বলতে বলতে সে উপরে উঠে যায়। আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। সে কি রাগ করলো? A গ্রেড পাওয়ায় খুশিতে আব্বু মিষ্টি কিনতে গেছে, বড় বাবা বাজার করতে গেছে। আজ নাকি বাড়িতে আমার পছন্দের সব রান্না হবে। বড় মা আম্মু সবাই দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। হিমেল তার বন্ধুদের ট্রিট দিতে গেল। সবার এত এত আয়োজনও আমার মনে হচ্ছে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। সেই শূন্যতাটা হলো শৈবাল। সেই যে নিজের রুমে ঢুকেছে, এখনো অবধি তার বের হওয়ার কোনো নামগন্ধ নেই। একসময় তার কাছে যাওয়ার লোভ সামলাতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়িয়ে আম্মুকে বললাম, আম্মু আমি একটু রুমে যাচ্ছি। কথাটা বলে তার উত্তরের অপেক্ষা না করে আমি উপরে চলে আসি। দুরু দুরু করে বুক কাঁপছে আমার। কি হয়েছে তার? সে কি রাগ করলো? কিন্তু এক্ষেত্রে তো রাগ করাটা যে বেমানান। সে কি একটু আন্দাজ করেনি যে কোন পরিস্থিতিতে আমি পরীক্ষাটা দিয়েছি? তার তো উচিত ছিল এখন আমাকে সান্ত্বনা দেওয়া বা এই সময়টাতে আমার পাশে থাকা। তাহলে সে নিজের রুমে কি করছে? ভাবতে ভাবতে দরজায় নক করে হালকা উঁকি দেই রুমের ভেতরে। শৈবাল খাটে হেলান দিয়ে বসে আছে। তার চোখ আমার দিকে। আমাকে দেখে চোখ দিয়ে ইশারা করে ভেতরে আসতে বলল। আমিও ভদ্রমের মতো ভেতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়াতেই সে ঠোঁটের ওপর আঙুল দিয়ে আমাকে কথা বলতে নিষেধ করে চুপচাপ বসতে বলল। তার আচরণে একের পর এক অবাক হয়ে যাচ্ছে আমি একটু লক্ষ্য করে দেখলাম
তার কোলের ওপর ল্যাপটপ আর সে বসে বসে ক্লাস করছে। বাড়িতে বসে ভার্সিটির ক্লাস করছে। বাহ, দারুণ ব্যাপার তো। প্রায় 10 মিনিট পর সে ক্লাস শেষ করে ল্যাপটপ অফ করে পাশে রাখতে আমি বললাম, আপনি কি আমার উপর রেগে আছেন? শুনে শৈবাল ভ্রু নাচিয়ে বলল, রাগ করবো কেন? রেজাল্টের জন্য। কেন, রেজাল্টের কি হয়েছে? তার প্রশ্ন শুনে আমি হা করে তার দিকে তাকিয়ে আছি। সে কি বলছে এসব? এমন ভ্রুক্ষেপহীনভাবে কথা বলছে কেন? আমাকে হা করে তাকাতে দেখে সে 2 হাত দিয়ে আমার গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? আপনি আমাকে মারলেন কেন? যা বাবা, কখন মারলাম? তাছাড়া আমার হাতে যদি তুমি সত্যি মার খাও তাহলে এতক্ষণে হাসপাতালে থাকতে, বুঝলে? এবার বলো, আমাকে মিস করেছিলে কেন? মিস কেন করব? তখন আপনি রাগ করে আপনার রুমে চলে আসলেন, তাই জিজ্ঞেস করতে এসেছি কতটুকু রাগ করেছেন, কত % রাগ করেছেন। আমার কথা শুনে শৈবাল ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে বলল, আরে পাগলি, আমি তোমার উপর রাগ করতে যাব কেন? আমার ক্লাস ছিল তাই চলে এসেছি। তার মানে আপনি রাগ করেননি? আর এখানে বসে বসে ক্লাস করেছেন কিভাবে? নুহাস ভিডিও কলে ছিল, পেছনের ক্যামেরা দিয়ে স্যারের দিকে ফোকাস করছে। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল তাই এভাবেই করতে হলো। আর তোমার রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বলে আমি মনে করি। অমন একটা অসুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকতেই পারে না। সেখানে তুমি তো তোমার পড়ালেখা বাদ দাওনি। কত স্ট্রাগল করতে হয়েছে তা একটু হলেও অনুভব করতে পারি, তাই রাগ করিনি। আর তাছাড়া রাগ করবই বা কেন? আজ যদি তুমি স্বাভাবিক একটা পরিবেশে পরীক্ষা দিতে, ঠিকমতো লেখাপড়া করতে, আমি যদি তোমার লেখাপড়ার দায়িত্ব নিতাম তাহলে রেজাল্ট খারাপ হলে রাগ করতাম। কিন্তু এসব কিছুই যখন হয়নি তাহলে আমি রাগ করব কেন, পাগল মেয়ে? তার কথা শুনে মনে হচ্ছে যেমন ভালো লাগা কাজ করছে, তেমনই বুকের ওপর থেকে একটা ভারী বোঝা নেমে যায়। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে নিচের ঠোঁট কামড়ে ধরে মুচকি হেসে বলল, এভাবে তাকিও না মেয়ে, প্রেমে পড়ে যাব। তার কথাটা শুনে মুচকি হেসে মনে মনে বললাম, আমি আপনার প্রেমে পড়তে চাই। একবার নয়, 2 বার নয়, 1000 কোটি বার পড়তে চাই। 1 ঘন্টার নয়, 2 ঘন্টার নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার প্রেমে পড়তে চাই। কিন্তু মুখ ফুটে বললাম, আপনার প্রেমে পড়া আর মহাসাগরে ডুব দেওয়া সমান। আমি ভাই এত রিস্কি কাজ করতে চাই না। ওকে, আমি বরং সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন তুমি মুখ ফুটে বলবে, আমি একটা ভুল করেছি শৈবাল, ভুল করে মহাসাগরে ডুব দিয়েছি। এখন আমি বাঁচব কিভাবে? সেদিন কিন্তু বাঁচাতে আমাকেই সাগরে ডুব দিতে হবে। শেষের কথাটা শৈবাল আমার দিকে অনেকটা ঝুঁকে বলল। হঠাৎ তার এমন কথায় আর কাজে আমি হকচকিয়ে কিছুটা পিছিয়ে যাই। চোখ পিটপিট করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। তার বড় চুলগুলো চশমার ওপর হেলে পড়েছে। হঠাৎ আমার মনে একটা সুপ্ত ইচ্ছে জাগলো তার চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে, কিন্তু অতটুকু সাহস আমার হয়নি এখনো। তাই আরেকটু পিছিয়ে গিয়ে বললাম, এত কাছে আসবেন না প্লিজ, বুকের উপর ঢোল বাজে। কথাটা শুনে শৈবাল কানে কানে ফিসফিস করে বলল, আরেকটু জোরে পিটাতে বলবো ঢোল? আপনি দিন দিন কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছেন। কথাটা বলতে বলতে আমি সরে এসে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাই। তুহার যাওয়ার পথে তাকিয়ে থাকে শৈবাল, বলল, সে তো আমি আরও 2 বছর আগেই পাগল হয়েছিলাম। ওই সময় অপ্রকাশিত ছিল, এখন তোমার কাছে প্রকাশিত হলো। শৈবাল আমাকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে সেই যে গেল, আজ 1 মাস হতে চলল, আর কোনো খোঁজ খবর নেই তার। এর মাঝে আমাকে থ্রেট দিয়েছিল পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হবে, তাই সেভাবেই পড়ালেখা শুরু করেছি। এই বাড়িতে আমার প্রধান কাজ হলো 3 বেলা খাওয়া, কোচিংয়ে গিয়ে ক্লাস করা, নিয়মিত পড়া আর ঘুমানো। এছাড়া আম্মু, বড় মা কেউই আমাকে কোনো কাজ করতে দেয় না, বরং নিজে থেকে কাজ করতে গেলে 2-3টা রাম ধমক দিয়ে বসিয়ে দেয় আমাকে। তাই কাজ করা বন্ধ করলাম। বর্তমানে আমি পড়তে বসেছি, কিন্তু পড়া হচ্ছে না। শৈবাল আমার সাথে এখনো পর্যন্ত একটাবারও যোগাযোগ করেনি। অবশ্যই আমার কাছে তার নাম্বার আছে, কিন্তু ফোন করতে ভয় লাগে। যদি সে ফোন রিসিভ করে ধমক দেয় তাহলে, বা জিজ্ঞেস করে কেন ফোন করেছি, তখন কি জবাব দিব? সেই ভয়ে তাকে ফোন করা থেকেও বিরত আছি। এখন কিছুতে নিজেকে শান্ত করতে পারছে না। খুব বাজেভাবে তাকে মিস করছি। তার অগোছালো চালচলন, ভ্রু কুঁচকে কথা বলা, সবটাই খুব মিস করছি। আপু চলো আমরা আইসক্রিম খাবো। হিমেলের কথা শুনে আমি চমকে তার দিকে তাকাই। সে আমার সামনেই সাহেবী স্টাইলে দাঁড়িয়ে আছে। তার কথাটা বোধগম্য হতেই ভ্রু কুঁচকে আমি বললাম, এই শীতে আইসক্রিম? জীবনে ইউনিক হতে শিখো আপু। ইউনিক? শেষের কথাটা সে অনেকটা সুর টেনে বলল। শীতকালে আইসক্রিম খেলেই কি মানুষ ইউনিক হয়ে যায়? আরও কতজন আছে তারাও তো শীত আর গরমকাল বোঝে না আইসক্রিম খাওয়ার সময়। আমি বললাম, তাহলে আমরা তাদের দলে নাই বা যোগ হলাম? কথাটা বলতে বলতে সে আমাকে চেয়ার থেকে টেনে নিয়ে বাইরে যেতে লাগলো। আমারই বার কি করার আছে এই পাগলের পাগলামিতে সায় দেওয়া ছাড়া? তাই কিছু না বলে তার পায়ে পা মিলাতে ব্যস্ত হয়ে যায়। নিচে নামতে মুখোমুখি হই আম্মু, বড় মা আর ছোট মা। তারা বসে খোশ গল্পে মেতে উঠেছেন। আমাদেরকে নিচে নামতে দেখে ছোট মা বলল, কিছু লাগবে নাকি তোদের? না ছোট মা, আসলে আপুর একটা নোট লাগবে তো, সেটাই নিতে যাচ্ছি আমরা। ইমা আপু এই তো বাহিরেই আছে। আর এত গোছালো মিথ্যা দেখে আমি
সত্যি নিজেই কনফিউজড হয়ে যাই, আসলে কি সে মিথ্যা বলছে নাকি সত্যি বলছে। ইমা আমার নতুন ফ্রেন্ড, আমরা একই কোচিংয়ে পড়ি। ইমা অনেক চুপচাপ স্বভাবের, আর আমিও কারোর সাথে কথা বলতাম না, তাই সে আমার সাথে বন্ধুত্ব করেছিল। ভালোই জমে উঠেছে আমাদের দুজনের ভাব। হঠাৎ করে কেউ দেখলে বলবেই না যে আমরা নতুন বান্ধবী। যাই হোক, কোনো মতে হিমেল মিথ্যাটা বলে আমাকে টেনে নিয়ে চলে আসে। তারপর শুরু হয় তার সারা দিনে যত কিছু করেছে তার হিসেব। আমি আর হিমেল গল্প করতে করতে অনেক দূরে চলে আসার পর সে বলল, আপু তুমি এখানে দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবে। সে মাথা দুলিয়ে চলে যায়। হঠাৎ আমার হাতে থাকা মুঠোফোনটা কেঁপে উঠতেই আমি চমকে যাই। স্ক্রিনে তাকিয়ে দেখি ইমা নামটা জ্বলজ্বল করছে। আমি কোনো কিছু না ভেবে ফোন রিসিভ করে কানে নিয়ে বলি, এতক্ষণে তোর আমার কথা মনে পড়লো? সারাদিনে একটাও কল করিসনি, আর আজ কোচিংয়ে আসিসনি কেন? সরি রে, আসলে বড় ভাইয়া খুব অসুস্থ ছিল তাই আসতে পারিনি। তো সেটা বুঝি আমাকে জানানো যায় না? কি হয়েছে তোর ভাইয়ের? গত রাত থেকে প্রচুর জ্বর, আর সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তাই তোকে জানাতে পারিনি। তারপর বল তোর জামাইয়ের কি খবর? খবর আর কি বলবো, ইমার সাথে কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলেছি আমি। কখন যে ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়েছি তা খেয়ালই করিনি। হঠাৎ কোনো কিছু ধাক্কায় আমি ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ি, আর আমার পায়ের ওপর দিয়ে রিকশার চাকা উঠে যায়। যেটা ধাক্কা খেয়েছি সেটা হলো একটা সিএনজি। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে যাই। অতঃপর পায়ের উপর দিয়ে চাকা যেতে অনেক জোরে চিৎকার করে উঠি। 1 মিনিটের মাঝে আমার চারদিকে ভিড় জমে যায়। আমি আশেপাশে অসহায়ের মতো তাকাচ্ছি একটা চেনা মুখ দেখার আশায়, কিন্তু এখানকার কাউকে আমি চিনতে পারছি না। চারদিক থেকে এক একজনের এক এক কথা ভেসে আসছে। আমি চোখ বন্ধ করে পায়ে হাত দিয়ে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ ভিড় ঠেলে হিমেল ভেতরে এসে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাতে গাল ধরে জিজ্ঞেস করে, আপু, এই তো আপু, তুমি ঠিক আছো? কোথায় ব্যথা পেয়েছো তুমি? দেখি বলো না আপু, কোথায় ব্যথা পেয়েছো? খুব বেশি জোরে লেগেছে তোমার? চিন্তা করো না আপু, আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাচ্ছি এখান থেকে। মামা প্লিজ একটু হেল্প করেন না আপুকে তুলতে। হিমেলের ব্যাকুল স্বর শুনে আমি তার দিকে তাকিয়ে মলিন হাসি। 14 বছরের ছেলেটা মনে হচ্ছে হঠাৎ করে কত বড় হয়ে গেল। তার কথা শুনে পাশ থেকে একজন এগিয়ে এসে বলল, বাবজান চলেন আমার রিক্সা দিয়ে আপনি করে একখান ক্লিনিকে পৌঁছায় দিয়ে আসি। বলতে বলতে লোকটা আর হিমেল আমাকে তুলে দাঁড় করায়। আমি কোনো মতে হিমেলের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। হিমেল অনেক যত্ন করে আমাকে রিকশায় বসিয়ে আমার মাথাটা তার কাঁধে রেখে পকেট থেকে রুমাল বের করে আস্তে আস্তে রক্ত পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করে। খাটে হেলান দিয়ে শুয়ে আছি আমি, আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আম্মু বসে বসে চোখের পানি ফেলছে। বড় মা যত্ন সহকারে আমাকে খাইয়ে দিচ্ছে। ছোট মা একটা বালিশ নিয়ে আমার পায়ের নিচে দিয়ে পাশে বসেই ভালো করে হাত পা আবারও চেক করে অন্য কোথাও আঘাত লেগেছে কিনা। আর আমার সামনেই অন্যরা বিরস মুখে দাঁড়িয়ে আছে। আমি বারবার করে তাদের বলছি আমি ঠিক আছি, তারপরও সবার হা হুতাশ লেগেই আছে। নে ওষুধটা ধর, এটা খেয়ে এখন ঘুমাবি। আর কোনো কথা শুনতে চাইছি না আমি। বড় মা বলল। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধটা খেয়ে শুয়ে পড়ি। এর মধ্যে আম্মু জেদ করে বসে আছে সে আমার সাথেই ঘুমাবে। আম্মুর কথা শুনে আমিও আর আপত্তি করিনি। সবাই একে একে চলে যায়। আব্বু যাওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, মোটেও ভালো লাগে না তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখে। তার এত আবেগ ঘন কথা শুনে আমার চোখ আবারও টলমল করে ওঠে। আমি ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে আছি। সে কথাটুকু বলেই প্রস্থান করে। সকালের মিষ্টি রোদ চোখে মুখে আছড়ে পড়তে আমার ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ করে আড়মোড়া ভাঙতে গিয়ে পায়ে টান আহ করে মৃদু চিৎকার দিয়ে উঠি। এই তুহা ঠিক আছে? তুমি পায়ে ব্যথা লাগছে বেশি? দেখি কি হয়েছে বলো তো। চোখ খুলে কথার মালিকের দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়ি। আমার মুখের ওপর ঝুঁকে আছে শৈবাল, তার এক হাত আমার গালে। সে বারবার আমাকে জিজ্ঞেস করেই যাচ্ছে একই কথা, আর আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। তাকে একদমই এখানে আশা করিনি। হঠাৎ তাকে দেখে খুশিতে কেঁদে দেই আমি। কাল রাত থেকে মন কিছুটা ভার ছিল আমার। এই অবস্থাতেও তাকে পাশে না পেয়ে, কিন্তু এখন যখন ঘুম ভাঙার পর তাকে দেখলাম, তাকে আমার খুশির বাঁধ ভেঙে যায়। আমাকে কাঁদতে দেখে সে আরও অস্থির হয়ে ওঠে। খুব যত্ন সহকারে আমাকে উঠিয়ে খাটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে বলল, একটু কষ্ট করে বসো যান, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। খুব বেশি ব্যথা লেগেছে? তার প্রশ্নকে আমি কোনো রকমে অগ্রাহ্য করে উল্টো তাকে প্রশ্ন করি, আপনি কখন এসেছিলেন? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আমি আসছি বলেই সে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই রুমে আম্মু আসে। তাকে দেখে আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে। কাল সারা রাত সে আমার পাশে ছিল। সে নিশ্চয়ই জানে শৈবাল কখন এসেছিল। যেই ভাবা সেই কাজ। আম্মু আমাকে কিছু বলার পূর্বেই আমি তাকে প্রশ্ন করলাম, আম্মু উনি কখন এসেছিল? কাল রাত্রে আসছে 1:30টার দিকে। মধ্যরাত থেকে তোর প্রচুর জ্বর উঠেছিল। আমি কি করব ভাবতে ভাবতে শৈবাল হাজির হয়। তারপর সেই তোর সারা রাত সেবা যত্ন করে জ্বর নামিয়েছিল। আমাকে রুমে চলে যেতে বলার পর কোনো উপায় না পেয়ে চলে গিয়েছিলাম আমি।
ভোর রাত্রে নাকি তোর জ্বর কমেছিল, সারা রাত ছেলেটা একদণ্ড ঘুমাতে পারেনি। আজ 3 দিন হলো শৈবাল বাড়িতে আছে। বড় মায়ের কাছ থেকে শুনলাম সে নাকি আর হলে থাকবে না, এখন থেকে বাড়িতেই থাকবে। আমি অবশ্যই এসব নিয়ে তার সাথে কোনো কথাই বলিনি। সে আমার সাথে প্রয়োজন ব্যতীত কথা বলেনি এই 3 দিনে। আমার আশেপাশে আসলে বা পা ড্রেসিং করতে গেলে তার দিকে করুণ মুখে তাকালেও কাজের কাজ কিছুই হয় না। সে তার মতো ভাব নিয়ে থাকে। এখানে আমার কি দোষ বুঝতে পারছি না আমি। সে কেন আমার উপর রেগে আছে? সত্যি কি রেগে আছে? বেডের উপর বসে গালে হাত দিয়ে এসবই ভাবছি। হঠাৎ পাশে কিছু শব্দ হতেই চমকে উঠি আমি। পাশ ফিরে দেখি শৈবাল বসে আছে ডিভানে। ড্রেসিং টেবিলের ওপর একটা বই শব্দ করে রেখে তারপর সে বসে পড়েছে। আমার কেন জানি মনে হলো সে আমার দৃষ্টি আকর্ষণ করতে শব্দ করে বইটা রেখেছিল। ভেবে নিঃশব্দে হেসে ফেলি আমি। অতঃপর হাসি থামিয়ে কিছুটা কান্না কান্না ভাব করে তাকে বললাম, শুনুন, আপনি আমার সাথে কথা বললেন না কেন? ঠিক করে কিভাবে কথা বলতে হয় জানা নেই, জেনে তারপর বলবো, শৈবাল বলল। তার কথাটা শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলি আমি। এই মানুষটা তেড়াভাবে কথা বলছে কেন? এভাবে বলছেন কেন? আমি কি করেছি? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কি ইচ্ছা করে গিয়ে রাস্তায় শুয়ে পড়েছিলাম নাকি? আমি তো সেসব নিয়ে কথা বলিনি। তাহলে সেসব টানছো কেন? আজব, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি কেন রাগ করব? রাগ করতে হলে যে অধিকার লাগে সে অধিকার কি আমার আছে? শৈবালের এমন গা ছাড়াভাবে কথা বলতে দেখে চোখ টলমল করে ওঠে আমার। একদিকে তার কথা শুনে কান্না পাচ্ছে, অন্যদিকে প্রচুর রাগও হচ্ছে। সে এভাবে কথা বলছে কেন ভেবেই রাগে দুঃখে বেড থেকে নামতে গিয়ে পায়ে চাপ পড়ায় ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। আমাকে ব্যথা পেতে দেখে সে তাড়াতাড়ি করে উঠে এসে আমার পেছনে এক হাত দিয়ে পিঠ জড়িয়ে ধরে অন্য হাতে আমার এক হাত ধরে বসাতে বসাতে বলল, পাগল নাকি তুমি? এইভাবে এই পা নিয়ে কেউ কি উঠে দাঁড়ায় নাকি? এত কমন সেন্সের অভাব কেন তোমার? কথাটা শুনে নাক টানতে টানতে আমি বললাম, আপনার তো খুব কমন সেন্স আছে, তাহলে আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমাকে কাঁদতে দেখে সে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি তখনও বসে বসে কান্না করছি। এভাবে কান্না করছো কেন? তোমার কি জামাই মারা গেছে? জামাই মারা যায়নি তো। জামাই ঠিকভাবে কথা বলে না আমার সাথে। চুপচাপ বসে থাকো, আমি আসছি। বলতে বলতে সে উঠতে নিলেই আমি তার কোমরের পাশের শার্টের কিছুটা অংশ টেনে ধরে করুণ চোখে তাকে বলি, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার খারাপ লাগছে তো। শৈবাল কিছু না বলে আমার পাশে বসে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, আমি তো তোমার উপর রাগ করিনি তুহা, আমার নিজের প্রতি রাগ লাগছে। তোমাকে সঠিকভাবে প্রোটেক্ট করতে পারছি না আমি। তোমার সব দায়িত্ব নিয়েও সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারছি না। তোমার সাথে কথা বলতে গেলে কিভাবে না কিভাবে বলি ঠিক নেই, তাই প্রয়োজন ছাড়া কথা বলিনি। আমি অবাক চোখে তাকিয়ে আছি শৈবালের দিকে। সে কি সুন্দর করে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছে, অথচ সে ইচ্ছা করলেই বলতে পারতো। তুহা ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তুমি কোন দিন নিজেকে নিয়ে একটু সিরিয়াস হবে বলবে? আমাকে এত প্যারা দিচ্ছ কেন? কিন্তু সে এসব না বলে সব দোষ নিজের উপর চাপাচ্ছে। এই মানুষটাকে আমি যত দেখি ততই মুগ্ধ হই। এই মুগ্ধতা কখনো শেষ হবার নয়। শৈবাল উঠে গিয়ে ফার্স্ট এড বক্সটা এনে নতুন করে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে পাটা খুব যত্ন সহকারে টান টান করে মেলে দিয়ে তার নিচে একটা বালিশ দিয়ে রাখে। তার এই কাজ তো গত 3 দিন ধরে অব্যাহত রয়েছে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাকে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতো। ফ্রেশ হয়ে বের হলে আবার খুব যত্ন করে বেডে বসিয়ে দিত। নিচ থেকে গিয়ে নাস্তা নিয়ে আসতো। পড়ার সময় বইগুলো সামনে এগিয়ে দিত। কিছু না বুঝলে সুন্দর করে বুঝিয়ে দিত। আর আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম। শৈশব থেকে এত অত্যাচার পেয়ে একসময় এত কেয়ারিং একজন জীবন সঙ্গী পাবো ভাবিনি। ভেবেছিলাম বাকি জীবনটা অবহেলায় কেটে যাবে। আগে কখনো কষ্ট পেলে কান্না করতাম না, আর এখন অল্প সুখেই চোখে পানি চলে আসে। তুমি বসে একটু রেস্ট নাও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন? কথাটা শুনে শৈবাল দুষ্ট হেসে বলল, চোখে হারাচ্ছ নাকি স্বামীকে? তোমার পাশে শুয়ে থাকবো নাকি সারা দিন রাত? তার কথাটা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে বলি, ছি, নেগেটিভ ভাবছেন কেন? যা বাবা, নেগেটিভ ভাববো কেন? আমার বউ আমাকে চোখে হারাচ্ছে, সেটা তো সত্যি, তাই আমার ভাবনাটাও পজিটিভ। বলেছে আপনাকে, বেশি বুঝেন আপনি। আমার কথা শেষ হতে শৈবাল কি যেন বিড়বিড় করতে করতে চলে যায় রুম থেকে। বসে বসে পড়ছি আমি। আমার পাশে হিমেল বসে আছে। সে বায়না করছে আজ আমার সাথে পড়তে বসবে। কিছু না বুঝলে আমি তাকে বুঝিয়ে দেব, তাই সে আমার সাথে বসেই পড়ছে। পড়ছে কম, কথা বলছে বেশি। তার জন্য আমি পড়ায় মনোযোগী হতে পারছি না, কিন্তু তারপরও চুপচাপ হজম করেছি। ভালো লাগছে আমার বেশ। এতদিন জ্বালানোর মতো কেউ ছিল না, আর এখন যে আছে তাকে খুব সহজে সহ্য করছি আমি। একটু বিরক্ত লাগছে না আমার, বরং মনের মাঝে একটা আলাদা শান্তি বয়ে যাচ্ছে। একটু পর দরজা ঠেলে শৈবাল রুমে ঢোকে। তার হাতে 2টা পলিথিন। এসে সে একটা হিমেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এনে ধর, এটা নিয়ে বড় মার হাতে দে। আইসক্রিম ভাইয়া, ওয়াও। খুশিতে নাচতে নাচতে হিমেল রুম থেকে বের হয়ে যায়। আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। শৈবাল আমার পাশে থাম করে বসলো। নাও ধরো এটা। আমি হাতে নিতে নিতে বললাম, কি করবো এটা আমি? হাতে নিয়ে বসে থাকো, আর না হলে ইচ্ছে হলে খেতে পারো।
তার তেরা কথায় আমি চোখ মুখ কুঁচকে ফেলে পলিথিন খুলে দেখি তার মধ্যে 2টা আইসক্রিম আর ফুচকা। আমি আইসক্রিম 2টা বের করে তার দিকে একটা বাড়িয়ে দিয়ে বললাম, খাবেন? যে আইসক্রিমের জন্য অ্যাক্সিডেন্ট হলো তারই খাওয়া উচিত, এটা আমার না। চারদিকে সবাই তোড়জোড় করে জামা কাপড় গোছাচ্ছে। 3 দিন পর শৈবালের ছোট মামার বিয়ে, সেই উপলক্ষে সবাই তাড়াহুড়ো করে মার্কেট করেছে। একটু পরেই সবাই মিলে বের হবে, শুধু ছোট মা আর চাচ্চু বাদে। ছোট মা তার বাবার বাড়ি আর চাচ্চু ব্যবসার কাজে শহরের বাড়িয়ে গেছে। এরই মাঝে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। শৈবাল সহ বাড়ির প্রত্যেক সদস্যদের মাঝে কেউই আমার সেবা করতে পিছুপা হয়নি। এতে আমি তাদের উপর অনেক সন্তুষ্ট। অনেক আগেই তাদের বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, তবে আমি অসুস্থ ছিলাম বিধায় কেউ যাওয়ার কথা মুখে আনতে পারেনি। শৈবালকে একবার জিজ্ঞেস করতেই সে কাটভাবে জানিয়ে দিয়েছে, তুহা পুরোপুরি সুস্থ হওয়া ছাড়া আমি বাড়ি থেকে এক পাও নড়ব না। তোমাদের ইচ্ছে হলে তোমরা যেতে পারো, তাছাড়া বিয়ের এখনও যথেষ্ট দেরি আছে। এভাবে আমাদের 2 জনকে একা রেখে তাদের যাওয়ার সাহস হয়নি। আমিও যাওয়ার ব্যাপারে হ্যাঁ বা না কিছুই বলিনি। এখন একটু সুস্থ হতেই সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। আমি বসে বসে রেডি হচ্ছি। ব্যাগ শৈবালই প্যাক করে নিচ্ছে। আমি গুছানোর কথা মুখে বলতেই আমাকে একটা ধমক দিয়ে বসিয়ে রেখেছে। আমি ড্রেসিং টেবিলের সামনে একটা চেয়ারে গালে হাত দিয়ে বসে বসে তার কাণ্ড কারখানাগুলো দেখছি। সে তার টি শার্ট নিয়েছে 3টার মাঝে একটাও না গুছিয়ে লাগেজে রেখে প্যান্ট হাতে নিয়েছে। তারটিও না গুছিয়ে রেখে দিচ্ছে। পাঞ্জাবি দিয়েছে 2টা, একটাও গুছিয়ে নেয়নি। একটু পর আমার জামা কাপড়ে হাত দিতে যেতেই আমি বলি, আমার জামা কাপড় আপনারগুলোর সাথে নিচ্ছেন কেন? শৈবাল আমার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর মুখে জবাব দিল, তোমাকে ছাড়া একা ভালো লাগছে না, তাই নানু বাড়ি গিয়ে একসাথে থাকবো। আর একসাথে যেহেতু থাকবো সেহেতু জামা কাপড়ও একসাথে নিতে হবে। তার জবাব শুনে আমি ফিক করে হেসে দিই। আমাকে হাসতে দেখে তার গম্ভীর মুখটা আরও গম্ভীর করে বলল, হাসার মতো কিছু বলিনি তো, যা সত্যি তাই বলেছি। তাই বুঝি আপনার আমার সাথে থাকতে হলে আপনার নানু বাড়ি গিয়ে থাকতে হবে কেন? আপনি কি আমাকে পালিয়ে বিয়ে করেছেন নাকি চুরি করে? সেসব তুমি বুঝবে না। তোমার এই ছোট্ট মাথায় আছে শুধু কেউ অত্যাচার করলে বা কটু কথা বললে তা মুখ বুঝে সহ্য করার ক্ষমতা, এছাড়া আর কিছুই নেই। আপনি আমাকে এভাবে হ্যারাস করতে পারেন না। উনি আমার দিকে একবার তাকিয়ে আবার জামা কাপড় নেওয়ায় মনোযোগী হতে হতে বলল, তাই বুঝি, তো কি করতে পারি? চুমু খেতে পারি? শৈবালের কথাটা শুনে আমি চোখ বড় বড় করে তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। সিরিয়াস কথার মাঝে সে এসব কি বলছে? এই মানুষটা দিন দিন কেমন জানি লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। বললাম, আপনি দিন দিন চরম লেভেলের অসভ্য হয়ে যাচ্ছেন। যা বাবা, অসভ্যের কি হলো? এমনিও আমি যথেষ্ট সভ্য ছেলে, শুধু তুমি বাদে সবাই জানে। আমি গড়াগড়ি করে এসে তার হাত থেকে আমার ওড়নাটা খপ করে নিয়ে তাকে টেনে রুম থেকে বের করতে করতে বললাম, আপনার সভ্যতা আপনি জনগণকে দেখান, আমার সামনে এসব লাগাম ছাড়া কথা বলবেন না, খবরদার। আরে, এই অপরাধে তুমি আমাকে রুম থেকে বের করে দিবে নাকি? এখানে থাকলে আমার মাথা চিবিয়ে খাবেন। আমি রেডি হব এখন, বলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করতেই সে বিড়বিড় করে বলল, আজকাল বউও পাত্তা দেয় না। ফোকাস শৈবাল, এমনভাবে চলতে থাকলে দেখবি একসময় পিচ্চিরাও তোকে পাত্তা দিচ্ছে না। তার চেয়ে বরং সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখ তুই। গাড়িতে বসে আছে আমি, হিমেল আর সৈকত ভাইয়া। উনি ড্রাইভিং সিটে বসে ফোন ঘাটছে আর আমার পাশে হিমেল বায়না ধরছে বড়রা একসাথে যাওয়ার জন্য আর আমরা ছোটরা একসাথে যাওয়ার জন্য। তার কথা রক্ষার্থে বড় আম্মু, বড় আব্বু আর আম্মু একসাথে গেছে আর আমরা আলাদা। শৈবাল বড় মাদের সবকিছু বুঝিয়ে গাড়িতে বসিয়ে দিতে গেছে। আমরা এখানে এসে জায়গা দখল করে বসে আছি। 10 মিনিটের মাথায় শৈবাল এসে হাজির হয়। হিমেলের পাশে এসে গাড়ির দরজা খুলে বলল, গাড়ি থেকে নেমে সামনে গিয়ে বসো, আমি আমার বউয়ের পাশে বসবো। শৈবালের এরূপ কথায় বিষম খাই আমি। হিমেল মুখ বাঁকিয়ে আমার পাশ থেকে উঠে ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ে আর শৈবাল আমার পাশে। সে বসতেই সৈকত ভাইয়া গাড়ি স্টার্ট দেয়। আমি তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে গলার স্বর কিছুটা নামিয়ে বললাম, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এমন বউ বউ করছেন কেন? সেও আমার মতো একইভাবে বলল, তো বউ বউ করবো না তো কি জামাই জামাই করবো? আমি চোখ বন্ধ করে এদিক ওদিক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তার দিকে আঙুল তুলে বললাম, আপনি একটা নির্লজ্জ। সে মেকি হেসে বলল, তুমি নির্লজ্জের বউ। আপনি আমার সাথে কথা বলবেন না, ঠিক আছে? শুধু আমার বউয়ের সাথে বলবো। আমি আবারও এদিক ওদিক তাকিয়ে আবার তার দিকে 2 হাত দিয়ে গলা চেপে ধরে দেখানোর মতো করে বললাম, আপনাকে আমি খুন করে ফেলবো। কথাটা শুনে শৈবাল হো হো করে হেসে ওঠে। তার হাসি দেখে আমার রাগে পিত্তি জ্বলে যাওয়ার মতো অবস্থা। আমি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে জানালার দিকে মুখ করে বসে থাকি। গাড়ি থেকে নেমে একটা বিশাল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমার এক পাশে সৈকত ভাইয়া, অন্য পাশে শৈবাল। হিমেল গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে চলে যায়। আমি একবার শৈবালের দিকে তাকাই, আরেকবার সৈকত ভাইয়ার দিকে তাকাই। সৈকত ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সব কিছুই হয়েছে এই শৈবালের কারণে। সে আমার সাথে পুরো রাস্তা ঝগড়া করতে করতে আসছে। আমি চুপ করে গেলেও আমাকে খোঁচা দিয়ে বারবার ঝগড়া শুরু করত। সেসব মনে করতেই হয়তো সৈকত ভাইয়া হাসছে।
আর ওনাকে দেখো, দিব্যি পকেটে হাত গুজে সেন্টার ফ্রুট চিবুচ্ছে। তাকে এত ড্যাম কেয়ার ভাব দেখে আমার আবারও রাগ উঠে। রেগে তাকে কিছু বলতে যেতেই সে চোখ দিয়ে ইশারা করে সামনে দেখালো। আমি সামনে তাকে দেখি একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছে। তার পাশে ত্রিশোর্ধ্ব একজন পুরুষ আসছে। পুরুষটাকে দেখে আমার মনে হলো আমি তাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। সে আমাদের সামনে এগিয়ে এসে বলল, কেমন আছো তোহা? তোরা কেমন আছিস? আমি লোকটার দিকে হাঁ করে তাকিয়েছি। এই লোকটা আমার নাম জানলো কিভাবে? আমি লোকটার দিকে ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভালো আছি বললাম। এখনো মনে করতে পারছি না যে আসলে লোকটাকে কোথায় দেখেছি। সবার সাথে দু একটা কথা বলে ভেতরে যেতে যেতে শৈবালকে বললাম, আচ্ছা, আপনার ছোট মাকে আমি আগে কোথাও দেখেছি কি? উত্তরে সে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, আমি কিভাবে জানবো? আমি কি ছোটবেলা থেকে তোমার আঁচলে আঁচলে ঘুরেছে নাকি? তার তেরা জবাবে আমি চোখ মুখ কুচকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আগে আগে ভেতরে চলে আসি। ভেতর থেকে তার কথা ভেসে আসছে, আরে দাঁড়াও তোহা, তোমার বরটাকে একা ফেলে এভাবে চলে যাচ্ছ কেন? নট ফেয়ার তোহা। তার কথা শুনেও আমলে না নিয়ে আমি আমার মতো করে ভেতরে গিয়ে বড় আম্মুর আঁচল ধরে তার পেছনে দাঁড়িয়ে থাকি। বড় আম্মুরা আমাদের আগেই পৌঁছে গিয়েছিল। চারদিকে তাকিয়ে দেখলাম চেনা অচেনা মিলিয়ে কতগুলো মুখ, যাদের মধ্যে আমাদের বাড়ির সংখ্যা একেবারেই নগণ্য। একটু পর শৈবাল এসে পাশে দাঁড়াতেই সবাই আমাদের দিকে নজর দেয়। শৈবালের আন্টি বলল, বড় আপা, এটা বুঝি আমাদের রেখা আপার আগের সংসারের শয়তানটার মেয়ে? বড় মা মাথা নেড়ে বলল, হ্যাঁ বলতেই আব্বু কিছুটা তেজি স্বরে বলল, আগের সংসারে বলছেন কেন আপা? তুহা মামনি আমারই মেয়ে। বর্তমানে যেহেতু সে আমার কাছে আছে সেহেতু সে আমার মেয়ে। আশা করছি দ্বিতীয়বার ভদ্রভাবে বলবেন। রিমা আপা, ভদ্রভাবে বললেই তো আর মেয়েটার জন্ম পরিচয় মিথ্যা হয়ে যাবে না, তাই না? এটা তো আর অস্বীকার করা যায় না যে ওর শরীরে একটা কুলাঙ্গারের রক্ত বইছে। পাশ থেকে শৈবালের ছোট মামি কথাটা বলে উঠল। কথাটা শুনে আমার চোখ ছলছল করে ওঠে। আপনি যত ভালো পরিবেশে থাকুন না কেন, যতই অতীত ভুলতে চাইবেন, এই সমাজ ততই আপনাকে আপনার অতীত মনে করিয়ে দিবে। সমাজের কিছু মানুষ মনে করিয়ে দিবে সেই তিক্ততায় ভরা দিনগুলোর কথা। আপনি ভালো হয়ে কি করবেন যদি সমাজ বারংবার আপনার 14 গোষ্ঠীতে কে খারাপ ছিল তার কথা মনে করিয়ে দেয়? আমার বোঝা হয়ে গেছে আমাকে সব জায়গাতেই এসব জবাবদিহি করতেই হবে। নিচের দিকে তাকিয়ে নীরবতা পালন করছি আর আরেকটা তিক্ত কথার অপেক্ষায় আছি। এর মাঝে হঠাৎ একটা হাত এসে আমাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, এর আগে কি পরিচয় ছিল? আগে কার মেয়ে ছিল সেসব এখন ধোঁয়াশা। তার বর্তমান পরিচয় সে ফাহাদ পাটোয়ারির একমাত্র বউ এবং দুলাল পাটোয়ারির একমাত্র মেয়ে। তাকে এখন আর একটাও যদি বাজে কথা বলা হয় তাহলে মেজো চাচু কী করবে জানি না, তবে আমি বড় ছোট কিছু মনে করে ছেড়ে কথা বলবো না কাউকে। কথাটা সবাই মনে রেখো। তারপর একটু থেমে আবার বলল, ওর অতীত নিয়ে যদি কেউ আর একটা প্রশ্ন তুলে তাহলে আমি ঠিক সেই মুহূর্তেই এই বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হব। আমি শৈবালের মুখের দিকে তাকিয়ে আছি। চোখের পলক ফেলতে মনে হচ্ছে ভুলে গেছি আমি। অন্যদিকে যারা এসব বলছে তাদের মুখ ততক্ষণে চুপসে গেছে। শৈবাল আর কথা না বাড়িয়ে আমাকে এইভাবে ধরেই এক হাতে লাগেজ নিয়ে রুমে চলে আসে। পেছন থেকে একজন বলছে, আহা, তোমরা কি শুরু করলে এসব? ওরা আসতে না আসতে শুরু করেছে তোমরা এসব কি? চুপ করবে তোমরা? কথাটা কে বললো জানি না, তবে তার কথায় মুহূর্তেই হাসি হাসি পরিবেশটা গম্ভীর হয়ে যায়। আমি শৈবালের দিকে তাকিয়ে মিনমিন করে বললাম, আপনি তাদের সাথে এভাবে কথা বলতে গেলেন কেন? তারা তো আপনার বড়, তাই না? সে আমার দিকে রাগে লুকে তাকিয়ে বলল, বউ যদি তাকে করা অপমানগুলো মুখ বুজে সহ্য করে নেয় তাহলে আমাকে তো উত্তর দিতেই হবে, তাই না? বড় হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি যে যা ইচ্ছে তাই বলবে? শৈবাল একটু থেমে রুমে ঢুকতে ঢুকতে বলল, ওদের জন্য মেজমা এই বাড়িতে এসে একটু শান্তি পায় না। কথায় কথায় তাকে আগের সংসারের কথা বলে খোঁটা দেয়। যেখানে আমার দাদা দাদির কোনো সমস্যা ছিল না সেখানে ওদের এত সমস্যা মানায় না। আমি জাস্ট সহ্য করতে পারি না ওদের এসব আচরণের জন্য ওদেরকে। এই কারণে এই বাড়িতে আসতে চায় না আমি। মানুষগুলোকেই সহ্য হয় না। আমি আম্মুর ব্যাপারে কিছু না বলে বললাম, ওনারা আমার ব্যাপারে যা বলেছে তা তো সত্যি, সত্যকে মানতে এত সমস্যা কিসের? সে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, আমাকে রাগিও না তোহা, খুব খারাপ হবে কিন্তু। আমি কিছু না বলে মুখ বাঁকিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সে রাগে ফুঁসতে ফুঁসতে বারান্দায় চলে যায়। ফ্রেশ হয়ে বারান্দায় যেতেই ফুলের গন্ধ নাকে এসে বাড়ি খায়। চারদিকে তাকিয়ে শৈবালকে কোথাও খুঁজে পাইনি। নিচের দিকে তাকিয়ে দেখি রজনীগন্ধা ফুলের বাগান। রজনীগন্ধা ফুল দেখে আনমনেই আমার মুখে হাসি খেলে যায়। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে বাগানের দিকে চলে যায়। বাগান গিয়ে আমি মুগ্ধ হয়ে চারদিকে দেখছি। এক পাশে বেলি ফুলের বাগান, অন্য পাশে রজনীগন্ধা ফুলের বাগান। বিস্ময়ে খুশিতে আমি চারদিক দেখছি। পছন্দ হয়েছে ম্যাম? চমকে উঠে পাশে ফিরে দেখি শৈবাল দাঁড়িয়ে। সে পকেটে 2 হাত গুজে, ঠোঁটে মুচকি হাসির রেখা। আমি তার দিক থেকে চোখ ফিরিয়ে আবারও চারদিকে দেখতে থাকি। আমি এখানে আসতে চাইতাম না কখনো, যদিও বা কখনো আসা হতো তখন আমি বেশিরভাগ সময় এখানে কাটাতাম। মাঝে মাঝে মম বলতো, তুই এখানে বিয়ে করে সংসার কর, এখান থেকে তো বের হতে চাইছিস না।
তখন এসব শুনে হাসতাম। শৈবালের শেষ কথাটা শুনে আমি হেসে ফেলি। ছাদে বসে আড্ডাতে মেতে আছে বাড়ির জোয়ান সব সদস্য। আম্মু আমাকে কোথাও বের হতে দেয়নি, এক একজন এক এক কথা শোনাবে সে কারণে। শেষে হিমেলের কাছে হার মেনে আমাকে যেতে বলে ছাদে। হিমেল তড়িঘড়ি করে এসে আমার হাত ধরে টেনে বলল, আপু জানো ছাদে সবাই মিলে বসে কত আনন্দ করছে, আর আম্মু তোমাকে তার কাছে জোর করে বসিয়ে রেখেছে। তুমি সব কিছু মিস করছো। এসব আড্ডাতে আমার অত ইন্টারেস্ট নেই। ছোটবেলা থেকে কখনো আমাকে জনবহুল কোনো জায়গায় যেতে দিত না সৎমা। আমাকে কেউ নিতে চাইলে সৎমা তাকে চোখ রাঙিয়ে থামিয়ে দিত আর বলতো এইসব জায়গায় যাওয়ার মতো যোগ্যতা নাকি আমার নেই। আর এখন আমার এমন দিন আসছে যে আমার জন্য তাদের আনন্দ স্থগিত করে রাখে। আমি যেতে পারবো না কারণে তাদের যাওয়া পেছানো হয়। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে তার ছেলের হাসি ফুটে ওঠে। সৎমাকে চোখে আঙুল দিয়ে আমার এখনকার কাটানো দিনগুলো দেখিয়ে দিতে ইচ্ছে করছে খুব। ওই দেখো শৈবালের বউ চলে আসছে, আসো আসো, এখানে তোমারই কমতি ছিল। বলতে বলতে একটা মেয়ে শৈবালের পাশ থেকে উঠে আমার জন্য জায়গা করে দেয়। আমি কিছু না বলে মুচকি হেসে তার পাশে বসে পড়ি। এতক্ষণ সবাই কোনো একটা বিষয় নিয়ে খুব হাসি ঠাট্টা করছিল। আমি আসতেই সবাই চুপ হয়ে যায়। আমি চারদিকে একবার চোখ ঘুরিয়ে একবার দেখে নিলাম। 5-6টা ছেলে মেয়ে আছে, কম করে হলেও 7-8 জন, যার মধ্যে আমি সৈকত ভাইয়া, হিমেল, শৈবাল আর শৈবালের ছোট মামা ছাড়া কাউকে চিনি না। সবাই যে যার মতো করে হাসি ঠাট্টা করছে। হঠাৎ পাশ থেকে ওই মেয়েটা বলে উঠল, এভাবে নিরামিষভাবে আড্ডা না দিয়ে চলো আমরা কিছু খেলি। বলতে না বলতে সবাই হৈ হৈ করে রাজি হয়ে যায়। শৈবালের বড় মামার ছেলে রাফি বলল, কি খেলা যায় সেটা সাজেস্ট করো। চাচ্চু তুমি করো। শেষে কথাটা ছোট মামাকে ইশারা করে বলল। সেও সাথে সাথে মাথা নেড়ে বলে দিল তার মাথায় কিছু আসছে না। তার পাশ থেকে মিহা নামের একটা মেয়ে বলল, চলো আমরা সবাই দলগতভাবে গানের কলি খেলি, সেটা মজা হবে অনেক। সবাই হাততালি দিয়ে উঠল কথাটা শুনে। তার মানে দাঁড়ায় যে তারা এটাই খেলবে। সৈকত ভাইয়া বলল, কিন্তু এটা খেলবো কি করে? প্রথমে 2 দলে ভাগ হব সবাই, তারপর এক দল একটা অক্ষর দিবে, সেই অক্ষর দিয়ে অপরপক্ষ একটা গান গাইবে, তারপর তারা একটা অক্ষর দিবে, এভাবেই খেলা কন্টিনিউ হবে। যে দল হার মেনে নেবে, মানে গান পারবে না, তখন অপরপক্ষ দলে পয়েন্ট 1 করে পারবে। আমি গালে হাত দিয়ে সবার তামাশা দেখছি। এবার সবাই মিলে দল ভাগ করায় মনোযোগ দেয়। এক দলের লিডার হলো ছোট মামা, অন্য দলে হলো সৈকত ভাইয়া। আমি ছোট মামার দলে পড়ি। আমার সাথে শৈবাল সহ আরও একটা ছেলে রবি আর 3টা মেয়ে তিথি, মিহা আর শিমু পড়ে। ওই দলে হিমেল সহ আরও কয়েকজন পড়ে। দল ভাগ হওয়ার সময় শৈবাল কাট কাট গলায় জানিয়ে দিয়েছে, আমি আমার বইয়ের দলে না পড়লে খেলবো না। কথাটা বলার সাথে সাথে সবাই ও বলে চিৎকার করে উঠল। লজ্জায় আমার ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। অতপর উপায় না পেয়ে তার হাতে জোরে একটা চিমটি কাটি। সে উফ বলে হালকা চেঁচিয়ে উঠতেই সবাই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে কিছুটা অপ্রস্তুত হয়ে হালকা হেসে বলল, কিছু না, এমনি একটা মশা কামড়েছে। বলতে বলতে সে আর চোখে আমার দিকে তাকায়। আমি চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছি। শেষ পর্যন্ত কিনা আমাকে মশা বানিয়ে দিল। অতপর সবাই আবারও হেসে ওঠে। খেলা শুরু হয়েছে 8 ঘন্টা হয়েছে। এর মাঝে আমাদের 4 পয়েন্ট আর তাদের 0 পয়েন্ট। এটা নিয়ে আমাদের দলের সবাই একটু পরপর তাদের খোঁচা দিচ্ছে, আর ওই দলের সবাই মুখ গোমরা করে বসে বসে সবকিছু মুখ বুঝে সহ্য করছে। এখন পর্যন্ত শৈবাল একটা গানও গায়নি। সে যদি কোনো গান না পারে তাহলে তার ওই পাশে বসা ছেলেটাকে বলতো, ছেলেটা গানটা গাইতো। এখনও অবশ্যই আমারও একটা গানও গাইতে হয়নি, সব ওরাই পারে। বেশিরভাগ শিমু, মিহা আর তিথি, এই 3 জন। এর মাঝে আমাদের আরও 1 পয়েন্ট যোগ হয়। এতে ছোট মামা হালকা ঠেস মেরে ওদের বলল, আহারে, কারা জানি বলেছিল এই খেলাতে তারাই জিতবে, কই কোচও তো পারে না। ওই দল থেকে একজন বলে উঠল, তোমাদের পয়েন্ট যতই বাড়ুক না কেন আমরা তোমাদের জিততে দিব না। কেন? আমার পাশে বসা ছেলেটা বলল, তোদের দলের এই টুনি এখনও একটা গানও গায়নি, তাই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। আমাদের দলের সবাই বলছে আমাকে গান গাওয়ার জন্য। আমি কি করব উপায় না পেয়ে শৈবালের দিকে তাকাতে সে বলল, তুমি যদি কমফোর্ট ফিল না করো তাহলে গাইতে হবে না, এদের জিততেই হবে এমন কোনো কথা নেই। ছোট মামা বলল, তোর কথাতেই সব হবে নাকি রে শৈবাল? তুহা গান গাইবে আর আমরা জিতবই। শৈবাল কিছু বলতে যেতে আমি তাকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে না করলাম। অতঃপর তাদের দিকে তাকিয়ে বললাম, যে কোনো অক্ষর দিতেই গাইতে পারবো? সবাই হ্যাঁ বলল। আমি কিছু না বলে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে গাইতে শুরু করলাম। পাগল হয়ে আছি তোরই কারণ, সাথে করে এনেছি নে এই মন, তোর হাসির ছল, তোর চুলের উথল আমাকে কেড়ে নেয়, তোর চোখের জিল জানি পেরোনো মুশকিল মানি, তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমার এই দুটো পা, তোকে একারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না, তোকে চাওয়ার আর পাওয়ার নয়রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। ডিনার করে গুটি গুটি পায়ে এসে রুমের দরজার সামনে দাঁড়াই আমি। আমাকে আর শৈবালকে এক রুমে থাকতে দিয়েছে। তার সাথে সারাদিন যতই ঝগড়া করি না কেন এখন ভয় করছে তার সাথে এক রুমে থাকার কথা শুনে।
একবার দরজা খুলতে হাত এগিয়ে নিই তো 10 বার পিছিয়ে আনি। হঠাৎ করে দরজা খুলে যায় রুমের। সামনে বুকে 2 হাত গুজে শৈবাল দাঁড়িয়ে আছে। তাকে এভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ফাঁকা ঢোক গিলে বললাম, সামনে থেকে সরুন, আমি ভেতরে যাব। সে ভদ্র ছেলের মতো সামনে থেকে সরে যায়। তাকে এত ভদ্রভাবে সরে যেতে দেখে আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকাই। সে ভ্রু নাচিয়ে কি জিজ্ঞেস করতেই আমি মাথা নাড়িয়ে না বলে গড়াগড়ি করে রুমে ঢুকে যাই। অতপর কোনো দিকে না তাকিয়ে চুপচাপ বেডে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আমাকে এভাবে শুতে দেখে শৈবাল নিঃশব্দে হাসে। প্রায় 10 মিনিট পর শৈবাল আমার পাশে এসে শুয়ে পড়ে। কম্বল টেনে নিজের দিকে নিতে যেতেই আমি আঁতকে উঠে বললাম, আমি একা গায়ে দিব এটা, আপনি আরেকটা নিন। এই রুমে তো আমি এই একটাই কম্বল দেখতে পাচ্ছি। বলতে বলতে সে কম্বলের ভেতরে ঢুকে পড়ে। আমি আর কিছু না বলে অন্য পাশে ঘুরতেই পেছন থেকে 2টা হাত এসে আমাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় কেঁপে উঠি আমি। এভাবে জাপটে ধরে আছেন কেন, ছাড়ুন আমাকে। নড়ে চড়ে উঠে তাকে বলি কথাটা। সে বিরক্ত হয়ে আমার ঘাড়ে তার মুখে রাখে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। চোখ বন্ধ করে এক হাতে কম্বল ধরে রাখি শক্ত করে। শৈবাল, ছাড়ুন আমাকে, এভাবে ঘুমাতে পারি না আমি, এখন থেকে অভ্যাস করে নাও। বলতে বলতে ঘাড়ের ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। তারপর এভাবে জড়িয়ে রেখে চোখ বন্ধ করে নেয়। সকাল সকাল মাথার 2 পাশে হাত রেখে বারান্দায় বসে আছি। প্রচুর মাথা ব্যথা করছে। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। যেখানে ছোটবেলা থেকে একা ঘুমিয়ে অভ্যস্ত আমি, সেখানে একে তো শৈবাল ঘুমিয়েছে, তার উপর সারা রাত এভাবে জাপটে ধরে ঘুমিয়েছে। একটু নড়াচড়াও করতে পারিনি। সে আমাকে শক্ত করে ধরে রেখেছে। তার করা এসব পাগলামি দেখে মাঝে মাঝে ভাবনায় পড়ে যায় আমি। কেন করছে লোকটা আমার সাথে এমন পাগলামি? সে কি কোনো মতে আমাকে ভালোবেসে ফেলেছে? কিন্তু কিভাবে? মাত্র 2-3 মাসে ভালোবাসা হয়? তার করা এত কেয়ার পাগলামি দ্বারা সে কি বোঝাতে চাইছে? সে কি সত্যি আমাকে ভালোবাসে? কই, আমি তো আগে এমন ছিলাম না। কখনো কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলিনি। সেখানে এই মানুষটার সাথে প্রয়োজন ব্যতীত কথা বলি আমি। তাকে সামনে পেলেই কথা ছুরি নিয়ে বসি। তার সাথে অযথা তর্ক করা, এসব কেন করি আমি? এমন হাজারো প্রশ্ন মাথায় উঁকি ঝুঁকি দিতে থাকে। মাথা প্রচুর ব্যথা করছে, তাই এসব ভাবনা একপাশে রেখে রুমের দিকে চললাম। শৈবাল এখনও ঘুমিয়ে, সে আমাকে সারা রাত শান্তিতে ঘুমাতে না দিয়ে এখন নিজে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে তার গায়ে 1 জগ পানি ঢেলে দিই। ভাবতে ভাবতেই রুমে এসে আমি তো পুরোই অবাক। শৈবাল বেডে হেলান দিয়ে বসে আছে। তার 1 হাত দিয়ে কপাল ম্যাসাজ করছে, তো আরেক হাত দিয়ে একটু পরপর চুলগুলো টেনে দিচ্ছে। তার এই অবস্থা দেখে আমি কিছুটা থতমত খেয়ে যাই। তাই তার দিকে এগিয়ে আসতেই বললাম, কি হয়েছে আপনার? মাথা ব্যথা করছে? চমকে উঠে শৈবাল আমার দিকে তাকায়। তার চোখ মুখ দেখে আমি কয়েক দফায় অবাক হই। চোখে চশমা নেই। আমার দিকে তাকাতে খেয়াল হলো তার চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। কতগুলো চুল এসে ভ্রু থেকে প্রায় চোখ ঢেকে দিয়েছে। আমার আওয়াজ শুনে সে পাশ থেকে চশমা নিয়ে পড়তে পড়তে বলল, বউ প্রচুর মাথা ব্যথা করছে। কথাটা বলাতেই আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কিছুটা নিচু হয়ে তার চোখের ওপর পড়ে থাকা চুলগুলো মুঠো বন্দি করে বললাম, মাথা ব্যথা করছে কেন? কাল সারা রাত তো শান্তিতে ঘুমিয়েছেন, কিন্তু বড় আম্মু যে বলল আপনি ঘুমাতে না পারলে নাকি মাথা ব্যথা করে। এখন এটা বলবেন না যে আপনি সারা রাত জেগেছিলেন। কথাটা শুনে সে কিছুটা অসহায় সুরে বলল, তুমি এমন একটা নেশাদ্রব্য যা পান করা তো দূরে থাক, তার আশেপাশে ঘেঁষলেও আমি আসক্ত হয়ে পড়ি। আর সেই নেশা দ্রব্য যদি সারা রাত আমার বুকে ঠাঁই পায়, তাহলে আমি ঘুমাই কি করে? তার কঠিন কঠিন কথাগুলো শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, তো আপনাকে কে বলেছে আমাকে আপনার বুকে ঠাঁই দিতে? কথাটা বলতে সে বিড়বিড় করে কি জানি বলল, বুঝিনি আমি। তাই তাকে পুনরায় জিজ্ঞেস করি, ভূতের মতো কি বিড়বিড় করছেন আপনি? কিছু না। ও বউ, আমার মাথার একটু ম্যাসাজ করে দাও না প্লিজ। তার কথার ধরনে আমি ফিক করে হেসে উঠি। সে যেভাবে ইনোসেন্ট ফেস করে আছে, দেখতে একদম বাচ্চাদের মতো মনে হচ্ছে। আমি তো একটুর জন্য ভাবলাম কোনো ছোট বাচ্চা তার আম্মুর কাছে খেলনা কিনে দেওয়ার জন্য আবদার করেছে। আমাকে এভাবে হাসতে দেখে সে গাল ফুলিয়ে ফেলে। এটা দেখে আমি আবারও হেসে উঠি। আমাকে হাসতে দেখে সেও মৃদু হাসলো। অতঃপর আমি তাকে এটা সেটা হাজারটা প্রশ্ন করতে করতে তার মাথা ম্যাসাজ করে দিতে থাকি। আর সে ক্লান্তহীনভাবে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছে। সন্ধ্যা 7:30টার বেশি বাজে। আজ শৈবালের ছোট মামা ইসমাইলের গায়ে হলুদ। বাহিরে সবাই তোড়জোড় করছে। বাগানে হলুদের অনুষ্ঠান হচ্ছে। বলা বাহুল্য, আজ সারা দিনেও আমি শৈবালের দেখা একবারের জন্য পাইনি। বাড়ির বড় ছেলে হিসেবে সব কাজের দায়ভার তার উপরে পড়েছে এবং সে সেসব নিয়েই ব্যস্ত। আমি সারাদিন বড় আম্মুর সাথে হালকা পাতলা কাজ করছি, আর আমার সমবয়সী 2টা মেয়ে আছে, ওদের সাথে বসে আড্ডায় মেতেছিলাম। মনে মনে অবশ্যই তাকে অনেকবার খুঁজছিলাম, তবে বারবারই হতাশ হতে হয়েছে। তাই আর খুঁজিনি তাকে। একটা রুমে আমি সহ 5-6টা মেয়ে বসে বসে সাজছি। আম্মু আমাকে বাঙালিয়ানা স্টাইলে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। এখন অন্যদের পরিয়ে দিচ্ছে। যেহেতু ছেলের বাড়ি, তাই পার্লার থেকে কোনো লোক আনা হয়নি। যাদের পার্লারের সাজ দরকার তারা পার্লারে গেছে। যারা পার্লারে যায়নি আমি তাদের সাথেই আছি। মিহা আপু আমাকে সাজিয়ে দিচ্ছেন। সাজতে চাইনি, কারণ আম্মু চোখ রাঙিয়ে বলল,
একটু সাজলে ক্ষয় হয়ে যাবে না, চুপচাপ বস এখানে। তার চোখ রাঙানো দেখে আমার আর কিছু বলার সাহস হয়নি, তাই চুপটি করে বসে আছি আর মিহা আপু আমাকে সাজাচ্ছে। প্রায় 30 মিনিট পর আপু শেষ করে বলল, এবার আয়নায় দেখো। আমি আয়নার দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে ওঠার মতো অবস্থা। এত গর্জিয়াস করে আমি জীবনেও সাজিনি। আপুর দিকে তাকাতে আপু বলল, হালকার উপর এই সাজটাই তোমাকে স্যুট করেছে, এটাকে হালকা সাজ বলে? অবাক হয়ে জানতে চাইলাম আমি। আপু হেসে বলল, পার্লার থেকে যারা আসবে তাদের দেখার পর বুঝবে হালকা নাকি গর্জিয়াস, বলে অন্যদের সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আমাকে তিথি আর সিমু বাইরে নিয়ে আসে আর একজন এক কথা বলছে। হঠাৎ সিমু মৃদু চেঁচিয়ে বলল, তুহা দেখো সবাই কেমন তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কথাটা শুনে চমকে উঠে আশেপাশে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি কতগুলো ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে তাদের হাত ধরে বললাম, চলো আমরা এখান থেকে যাই। বলতে বলতে সামনে আগাতে যেতেই কোথা থেকে জানি বড় আম্মু এসে সামনে দাঁড়ালো। আমাকে দেখে মুচকি হেসে থুতনি হালকা উঁচু করে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। আমি বড় আম্মুর কথা শুনে মুচকি হাসি। পাশ থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বলল, মেয়েটা কে আপা, চিনো নাকি তুমি? ওর মা বাবা কে বলো তো? তাদের সাথে একটু কথা ছিল। বড় আম্মু কিছুটা অবাক হয়ে বলল, কেন, কি কথা বলতে চান? ও মা, এমন সুন্দর সংসারী একটা মেয়েই তো আমি আমার বাড়ির বউ করতে চাই। কি সুন্দর, কাল থেকে খেয়াল করছি তাকে, সবার হাতে হাতে কাজ করছে, দেখতেও মাশাল্লাহ। তার কথাটা শুনে আমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বড় আম্মু কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে হঠাৎ শৈবাল বলে উঠল, আপনার মাশাল্লাহ দেখতে মেয়েটা আপাতত বুকড হয়ে গেছে আন্টি, আপনি বরং অন্য কোথাও সিরিয়াল ধরেন, আমার বউকে নিয়ে নো টানা হ্যাচড়া। শৈবাল আমার হাতটা শক্ত করে ধরে কোলাহল থেকে কিছুটা দূরে চলে আসে। হাত ছেড়ে ধমক দিয়ে বলল, কি সমস্যা তোমার? হাত ছাড়া পেয়ে বুকে 2 হাত গুজে গা ছাড়া ভাব নিয়ে বললাম, কই সমস্যা কি হবে? আমাকে এত গা ছাড়া ভাব নিয়ে কথা বলতে দেখে শৈবাল রেগে গেল। রেগে 2 বাহু শক্ত করে ধরে বলল, শাড়ি পরতে কে বলেছে তোমাকে? আর এসব কি, হ্যাঁ, এত সাজলে কেন? কথাটা বলতে বলতে সে তার পকেট থেকে টিস্যু নিয়ে আমার চোখের উপরের আইশ্যাড মুছে ফেলে। এরপর আইলাইনার মুছে কপাল থেকে টিপটা খুলে ফেলে দেয়। টিস্যু দিয়ে ঘষে ঘষে আমার ঠোঁট থেকে লিপস্টিক মুছতে মুছতে বলল, আমি তোমাকে সাজার অনুমতি দিয়েছি, এত সাজলে কেন? হ্যাঁ, ছেলেদের দেখাতে ইচ্ছে করে বুঝি নিজের চেহারা? আমি দেখি তাই কি যথেষ্ট নয়? শৈবালের এসব কথায় রাগে আমার শরীর জ্বলে ওঠে। সে আমার সব সাজ মুছে ফেলেছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তার হঠাৎ এই কথাগুলো খুব বাজেভাবে আঘাত করে আমার বুকে। তাই নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করি। চোখ বন্ধ করতেই বন্ধ চোখ দিয়ে এক ফোঁটা পানি গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। আমাকে চুপ থাকতে দেখে শৈবাল আরও রেগে যায়। এই মেয়ে, কথা বলছো না কেন তুমি? এখনই রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে 3 পিস পরবে। কথাটা যেন দ্বিতীয়বার বলা না লাগে। তার শেষ কথাটা শুনে রাগে অভিমানে আবারও চোখ ছলছল করে ওঠে। আমি তার মুখের দিকে এক পলক তাকিয়ে দৌড় দিই বাড়ির মধ্যে ঢুকে যাই। হঠাৎ তার এমন আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। ওই আন্টিটাকে কথাটা বলে সে আমার হাত ধরে এখানে নিয়ে এসে আমার সাথে রাফ ব্যবহার করতে থাকে। তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশার বাইরে ছিল আমার। রুমে এসে শব্দ করে দরজা বন্ধ করে দিই আমি। অতঃপর মেঝেতে 2 হাঁটু একসাথে করে বসে তার উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠি আমি। আজ প্রথম আম্মু আমাকে এতটা যত্ন ভালোবাসার সহিত শাড়ি পরিয়ে দিয়েছে। কত খুশি ছিলাম আমি তা নিয়ে। মিহা আপু নিজে জোর করে আমাকে সাজিয়ে দিয়েছে। আমি কি তাকে বলেছি নাকি আমাকে এভাবে সাজিয়ে দিতে? এখানে আমার দোষ কোথায়? সে কেন আমার সাথে এভাবে কথা বলল? আমি যে দুনিয়াতে সবার বাজে কথা হজম করতে পারলেও তার একটা ধমকও সহ্য করতে পারি না। সে কি বোঝে না এটা? কথাগুলো ভাবতেই আরও জোরে জোরে কান্না আসে। প্রায় 30 মিনিট পর নিজেকে সামলে লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে চেঞ্জ করে নিই। অতঃপর বাইরে এসে রান্নাঘর থেকে একটা দেশলাই নিয়ে পুনরায় রুমে এসে হলুদ শাড়িটা নিয়ে বাড়ির পেছন দিকে চলে যায়। বাড়ির এদিকে একটা মাঝারি আকারের পুকুর আছে, সিঁড়িও বাধাই করা আছে। এদিকে অনেকটা জনমানব শূন্য, তবে এদিকেও লাইটিং করা আছে। আমি এগিয়ে গিয়ে একটা সিঁড়িতে বসে শাড়িটা নিচে ফেলে তাতে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিই। আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে প্রতিজ্ঞা করি, জীবনে বেঁচে থাকতে আর কখনো এই শরীরে কোনো শাড়ি পেঁচাবো না। কথাটা মনে মনে ভেবে উঠে চোখ মুছতে মুছতে আবারও রুমে চলে আসি। পুরো রুমের লাইট অফ করে অন্ধকারাচ্ছন্ন বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। বাগান থেকে মানুষের হাসাহাসি নাচ গানের শব্দ ভেসে আসছে। আবারও কান্না আসছে কারণে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এত হাসি আনন্দের মাঝেও আমার মুখে হাসির লেশ মাত্র নেই। ঘণ্টাখানেক পরে রুমের দরজা ঠেলে রুমে আসে শৈবাল। পুরো ঘর অন্ধকার দেখে আপনা আপনি ভ্রুযুগল কুঁচকে যায় তার। লাইট জ্বালিয়ে রুমে তুহাকে না দেখে নিজের মাঝে একটা অপরাধ বোধ কাজ করছে। অবশ্যই এই অপরাধ বোধটা তুহার সাথে খারাপ আচরণের পর থেকে অনুভব করছে। তার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে, কিন্তু এতে তার দোষ কি? সে তখন ওই কথাগুলো সহ্য করতে না পেরে সেই রাগ তুহার উপর ছেড়েছিল। এভাবেই এক হাত দিয়ে চুল টেনে বারান্দায় এসে তুহার পাশে দাঁড়ায়। পাশে কারো উপস্থিতি অনুভব করতেই তার দিকে তাকায়। শৈবালকে দেখে চোখ ফিরিয়ে আবারও সামনের দিকে তাকায়। শৈবাল হয়তো কিছু বলতে যাবে, বুঝেও না বুঝার ভান করে বাইরেই তাকিয়ে থাকি। মিনিট খানেক পরে শৈবাল গলা ছেড়ে পরিষ্কার করে বলল,
অনুষ্ঠানে আর যাওনি যে? কথাটা শুনে তার ছেলের হাসি দিয়ে বললাম, অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছেই মরে গেছে তাই। কাট কাট গলায় জবাব পেয়ে শৈবাল কিছুটা থতমত খেয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলল, তুহা। তাকে কথা শেষ করতে না দিয়ে আমি বারান্দা থেকে রুমে চলে আসতে নিতে সে আমার হাত টেনে ধরে। বারান্দা রেলিংয়ে হেলান দিয়ে আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে। অতঃপর কানের কাছে এসে ফিসফিস করে বলল, আম সরি বউ, খুব বেশি হার্ট হয়েছ? সত্যি এতগুলো সরি। কানের কাছে ঠোঁট নিয়ে কথা বলার সময় বারবার তার ঠোঁটের স্পর্শ কানে লাগতেই কেঁপে উঠি আমি, কিন্তু তা মনে না এনে জেদকেই প্রশ্রয় দিই। তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললাম, আপনার সরি আপনার কাছে বস্তা ভরে রেখে দিন, লাগবে না আমার। ছাড়ুন আমাকে, এত আহ্লাদ করতে হবে না। কথাটা শুনে মুচকি হাসে শৈবাল। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি তখন ওইভাবে শাড়ি পরে সেজেগুজে বের হওয়াতে সব ছেলেরা তোমার দিকে হা করে তাকিয়েছিল। তাকিয়ে থাকা অবধি সীমাবদ্ধ ছিল না, ওরা তোমাকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে। তোমাকে নিয়ে কেউ একটা খারাপ কথা বললেও আমার মাথা ঠিক থাকে না। সেখানে ওই ছেলেগুলোর এত বাজে মন্তব্য, আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। বিশ্বাস করো, তুমি যদি ওই সব কথা শুনতে মরে যেতে ইচ্ছে করতো তোমার। সেখানে আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে তোমার কাছে যাই। তারপর ওই আন্টিটার কথা শুনে সব মিলিয়ে মাথা ঠিক ছিল না। আমি সত্যি সরি বউ, আর জীবনও এমন হবে না, প্রমিস করছি তোমাকে। শৈবালের কথা শুনে অবাক হয়ে যায় আমি। তার মানে লোকটা এই জন্যই আমার সাথে এইভাবে কথা বলেছে। ভাবতেই মনের সব মান অভিমান হাওয়ায় মিশে যায়। তার মধ্যে স্থান করে নেয় একরাশ ভালো লাগা। ইস, লোকটা আমার কত দিকে খেয়াল রাখে, আর আমি কিনা এত সব ভেবে বসে আছি। মনে মনে এসব ভাবতে ভাবতে নিজের গালে একটা থাপ্পড় বসায়। কিন্তু এত সহজে তার কাছে হার মানব না, তাকে আমার রাগ এত সহজে ভাঙতে দিব না ভেবে নেই। তাই চুপচাপ তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। কোলাহলপূর্ণ আজকের সকাল। ঘুম ভাঙে বিয়ে বাড়ির চিৎকার চেঁচামেচিতে। চোখ বন্ধ রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে চোখ খুলে সামনে তাকাতেই রীতিমতো হা হয়ে যায় আমার মুখ। শৈবাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমায় তার বাহু ধরে। তার সামনে চুলগুলো চোখের উপর পড়ে আছে। সে কি শান্তিতে ঘুমাচ্ছে? আমি এক হাত দিয়ে তার চুলগুলো কপাল থেকে সরিয়ে দিই। এই চুলগুলোকেও হিংসা হয় আমার। তার কপাল চোখ সব ঢেকে রাখে সবসময়। আমি চুলের ভেতর আঙুল দিয়ে নড়াচড়া করতে করতে ফিসফিস করে বললাম, শুনুন, আপনার এই চুলগুলো কেটে একটু ছোট করতে পারেন না? আপনার চোখগুলো দেখতে আমার বেশ সমস্যা হয়। সবসময় চশমা আর চুল দুটোই আপনার চোখগুলো ঢেকে রাখে। উফ, কি যে বিরক্তি লাগে আমার, আপনি বুঝবেন না সেটা। কথাটা বলে তার খোঁচা খোঁচা দাড়িতে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে উঠে পড়ি তড়িঘড়ি করে। ভাগ্যিস সে ঘুমাচ্ছে, নয়তো কেমন বেহায়া মনে করতো আমাকে। ভেবেই ওয়াশরুমে ঢুকে পড়ি। শৈবাল কাল রাত্রে কখন আসছে রুমে দেখিনি আমি। আমার সাথে কথা বলার ফাঁকে তার ডাক পড়ে তাকে চলে যেতে হয়। তারপর তার জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি আমি। হিমেলের পাশে দাঁড়িয়ে আছি। ছেলেটা সে কখন থেকে গাল ফুলিয়ে বসে আছে। তার একটাই কথা, আমি এখন আর আগের মতো ভালোবাসি না তাকে। যদি সত্যি ভালোবাসতাম তাহলে তার খোঁজখবর নিতাম। কাল থেকে অবশ্যই তার খোঁজখবর তেমন নেওয়া হয়নি। আমি ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে, আর সে ব্যস্ত ছিল গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে। তাই তার খবর নেওয়া হয়নি আর। তাই সে গাল ফুলিয়ে বসে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছি। ছেলেটা সত্যিই রাগ করেছে, ভাবলেই প্রচুর হাসি পায় আমার। আশেপাশে একবার তাকিয়ে হাসি দমিয়ে নেই। অতঃপর ওর দিকে তাকিয়ে করুণ সুরে বললাম, আচ্ছা বাবা, সরি বলছি তো। তারপরেও রাগ করছো কেন? এই যে দেখো, কানে ধরেছি, আর কখনো এমন হবে না। দুই কানে হাত দিয়ে মুখটা ইনোসেন্ট করে বললাম তাকে। সে তখনও গাল ফুলিয়ে বলল, সত্যি তো, আর কখনো এমন করবে? আমি ওভাবেই কানে হাত দিয়ে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। হিমেল হেসে দেয়। চুলে হাত বুলাতে বুলাতে বলল, গুড গার্ল, লক্ষ্মী আপু আমার। তাকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। দুজনেই গল্পে মেতে উঠি আবার। শৈবালের বড় মামা হিমেলের কাছে এসে জানতে চায়, এই হিমেল, রিজুর দলকে দেখেছিস? কোথায় গেল হারামির দল? কত কাজ পড়ে আছে এদিকে। হিমেল মাথা নাড়িয়ে বলল, রিজু ভাইয়ের পুরো গ্যাং হাসপাতালে চিৎপটাং হয়ে আছে। মানে কি হয়েছে জানি না, তবে শুনেছিলাম রিজু ভাইয়ের গ্যাংকে কে বা কারা যেন পিটিয়েছে। সৈকত ভাইয়ের সহ হাসপাতালে নিয়ে গেছে। কে মারবে ওর মতো ছেলেকে? আমাদের এলাকার কারো সাহস হবে না ওকে মারার। তাহলে কে এই দুঃসাহস করলো? আর কেন পিটালো ওদের? আহাজারি করে বলতে থাকে বড় মামা। আমি নীরব দর্শক হিসেবে সবটা দেখছি। পাশ দিয়ে একটা ছেলে যেতে যেতে বলল, রিজু ভাইয়ের দল শুনেছিলাম কোনো মেয়েকে দেখে বাজে কথা বলেছে, তাই ওদের পিটিয়েছে দুইটা ছেলে। কিন্তু ছেলেগুলোর মুখ দেখেনি কেউ। কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলেছে? কথাটা শুনে চমকে উঠি আমি। আচ্ছা, কোনো মতে আমাকে নিয়ে বাজে কমেন্ট করার কারণে কেউ ওদের মারে নাই তো? পরক্ষণে নিজের ভাবনাকে মাথা থেকে ছেড়ে ফেলে দিই। দুইটা ছেলে আসবে কোথা থেকে ওদের মারার জন্য? তাই এটা নিয়ে আমি আর তেমন না ভেবে ভেতরে চলে আসি। ভেতরে আসতেই বড় আম্মু বলল, কি হয়েছে তুহা, তুমি এখনো রেডি হওনি কেন? 12টার বেশি বেজে গেছে, কখন রেডি হবে? আর কখন যাবে? এক্ষুনি যাচ্ছি বড় আম্মু। শৈবাল নিশ্চয়ই ছোট মামার কাছে তাকে রেডি হতে সাহায্য করছে। আমি বরং রেডি হইনি। তার দেখা আজ পাবো বলে মনে হচ্ছে না। ভাবতে ভাবতে রুমে এসে দেখি তিথি সহ রেডি হচ্ছে। আম্মুও সেখানে উপস্থিত ছিল। আমাকে দেখতেই ধমক দিয়ে বলল, কোথায় কোথায় ঘুরছিস তুই? কাণ্ডজ্ঞান হবে না কখনো না?
রেডি হবি কখন? তোর সাথে সবাই রেডি হয়ে বসে আছে। আম্মুর কথা শুনে তার দিকে গাল ফুলিয়ে তাকাই। সে আমাকে তাড়া দিয়ে বলল, যা যা তাড়াতাড়ি গিয়ে রুম থেকে শাড়ি নিয়ে আয়, আমি পরিয়ে দিচ্ছি। আমি শাড়ি পরবো না, ভালো কোনো জামা পরলেই হবে। কথাটা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসি আমি। একবার যেহেতু বলেছি শাড়ি পরবো না, তার মানে কখনোই পরবো না ভেবে এই রুমে এসে দরজা বন্ধ করে লাগেজের কাছে গিয়ে একটা সুন্দর জামা বের করে নিই। জামাটা নিয়ে পেছনে ঘুরতে দেখি শৈবাল আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। তাকে হঠাৎ এভাবে রুমে দেখে হকচকিয়ে যাই আমি। সে আমার দিকে এগিয়ে এসে হাত থেকে জামাটা নিয়ে আগের জায়গায় রেখে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, নাও পাঞ্জাবির বোতামগুলো লাগিয়ে দাও। পারবো না আমি। কথাটা শুনে সে বিরক্ত হয়ে আমার 2 হাত এগিয়ে নিয়ে বুকের ওপর রেখে ইশারা করে যেন বোতামগুলো লাগিয়ে দিই। তার ঘাটতারামি দেখে আমি ভ্রু কুচকে তার দিকে তাকাতেই বড় সড়ো একটা ক্রাশ খাই। তার গায়ে মেরুন রঙের পাঞ্জাবি জড়ানো, চোখে চশমা নেই, চুলগুলো আগের তুলনায় ছোট করা। তার এই লুক দেখে আমি টাসকে খেয়ে যাই। এতদিন তাকে দেখে ব্রিলিয়ান্ট মনে হতো, আর এখন হিরোর মতো লাগছে। আমি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকাতে দেখে শৈবাল বলল, জামাইটা তোমারই ব্যক্তিগত সম্পদ, তাই যে কোনো সময় দেখতে পারবে। এখন ঝটপট বোতামগুলো লাগিয়ে দাও তো। তার কথাটা শুনে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিই আমি। বোতামগুলো লাগাতে লাগাতে বললাম, আমি মোটেও আপনাকে দেখছি না। আমি তো ব্যাস, যাই হোক সেসব বাদ দেন। চুল কাটলেন কেন হঠাৎ? ইচ্ছে করেছে তাই। কথাটা শুনে আমি আর কথা বাড়াই না, আর বোতামগুলো লাগিয়ে দিয়ে সরে আসি সামনে থেকে। একটু পর সে আবার আমার সামনে এসে হাতে একটা শাড়ি দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নাও। শাড়ি দেখে আমি চমকে উঠি। তাকে শাড়িটা ফেরত দিতে দিতে বললাম, আমি শাড়ি পরবো না। কেন? ইচ্ছে করছে না তাই? তোমার ইচ্ছেতেই সব হবে? হ্যাঁ। তুহা তেরামি করবে না। তুমি জানো আমি কত কষ্ট করে তোমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনলাম, আর তুমি বলছো পরবে না? এটা আবার কেমন কথা? আমার ভালো লাগছে না, প্লিজ জোর করবেন না। কালকের জন্য সরি বলেছি তো, পরে নাও তাড়াতাড়ি। আমি তার দিকে রাগী লুক নিয়ে বললাম, বলেছি তো পরবো না। রাগাবে না আমাকে তুহা, খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। কথাটা বলে সে আমার হাতে শাড়ি ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি শাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে চলে আসলাম। সে যেভাবে রেগে রুম থেকে বের হলো, শাড়ি না পরলে নির্ঘাত খুন করবে আমাকে। শৈবালের পাশে মুখ গম্ভীর করে বসে আছে। মূলত তার উপর আমি প্রচুর রেগে আছি। তার জোরাজুরিতে আমাকে শাড়ি পরতে হয়েছে। বিয়েবাড়ির এত ভিড়, শাড়িতে পা বেঁধে পড়ে যেতে ধরেছিলাম একবার। ভাগ্যিস একটা মেয়ে দ্রুত ধরে ফেলেছিল। কতজন হেসে উঠেছিল। রাগে লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা হয়েছে। তাই ভিড় ঠেলে শৈবালকে খুঁজে বের করি। সে ছোট মামার পাশে স্টেজে বসে আছে। দেখে তো মনে হচ্ছে বর বসে আছে। কয়েকটা মেয়ে তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আর কী সব বলাবলি করছে। আমি রেগে গিয়ে তার হাত ধরে বলি, এদিকে আসুন। কি হয়েছে তুহা, কোনো সমস্যা? ছোট মামা বলল। আমি মাথা 2 দিকে নেড়ে না বললাম। শৈবাল উঠে আমার হাত ধরে বাইরে চলে আসে। এদিকে লোকজনের পরিমাণ তেমন নেই। কি হয়েছে? এত ছেলেদের মাঝে তোমার স্টেজের ওইদিকে যাওয়ার কি প্রয়োজন ছিল? ফোন কোথায় তোমার? মেসেজ করলেই তো চলে আসতাম আমি। এত কিছু মাথায় ছিল না। চোখ মুখ কুচকে উত্তর দিলাম আমি। কি হয়েছে বলো? কিছু হয়নি। আপনি আমাকে শাড়ি পরতে বলার কি দরকার ছিল? এত ভিড়ের মাঝে আমি শাড়ি পরে সামলাতে পারি নাকি? একটু থেমে আবার বললাম, আমাকে জোর করে শাড়ি পরিয়েছেন। এখন আপনার শাস্তি হলো আমার পাশে দাঁড়িয়ে থাকবেন, একদম নড়াচড়া করতে পারবেন না। শৈবাল ঠোঁট কামড়ে মুচকে এসে বলল, এমন শাস্তি পাওয়ার জন্য 1000 বার এই কাজ করতে পারি। কথাটা শুনে ভেঙচি কেটে অন্যদিকে ফিরে তাকাই আমি। সে 2টা চেয়ার এনে বসতে ইশারা করে একটাতে নিজে বসে পড়ে। সেই থেকে এখনও তার পাশে গম্ভীর মুখ করে বসে আছি। সে চুপচাপ বসে গেম খেলে যাচ্ছে। এদিকে আমি যে বিরক্ত হয়ে বসে আছি সেদিকে তার খেয়ালই নেই। একটু পর তিথি এসে হাজির হয়। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুহা ওইদিকে চলো, আমরা খেতে বসবো। আমি উঠে যেতে চাইলে শৈবাল আমাকে চোখ দিয়ে ইশারা করে বসে থাকতে বলল। তারপর তিথির দিকে তাকিয়ে আড়মোড়া ভেঙে বলল, তিথি তুমি বরং অন্যদের সাথে এনজয় করো, আমার বউটা আমাকে চোখে হারায়। অন্যদিকে গেলে আমাকে না দেখে অসুস্থ হয়ে পড়তে পারে। শৈবালের কথায় চোখ গরম করে তার দিকে তাকায়। তিথি ও বলে মৃদু চিৎকার করে ওঠে, মিটিমিটি করে হাসতে হাসতে চলে যায়। ওদিকে লজ্জায় মরিমরি অবস্থা আমার। আমাকে লজ্জা পেতে দেখে শৈবাল আহাজারি করে বলল, লজ্জায় এভাবে টমেটোর মতো লাল হয়ে যাবে না বউ, টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। কথাটা শুনে বিড়বিড় করে কয়েক শতবার বললাম, অসভ্য অসভ্য অসভ্য। চলো আমরা বরং খেতে যাই। বলতে বলতে সে টুপ করে আমার গালের ঠোঁট ছুঁয়ে সামনে এগিয়ে যায়। এদিকে তার কাজে হতভম্ব হয়ে গালে হাত দিয়ে আশেপাশে তাকাতেই আরও অপ্রস্তুত হয়ে পড়ি। আমার থেকে কয়েক হাত দূরে কয়েকটা মেয়ে বসে এদিকে তাকিয়ে আছে। এতক্ষণ তারা এখানে বসে আমাদের দিকে তাকিয়ে কী সব কথা বলছিল। শৈবালের এমন কাজে মেয়েগুলো মিটমিট করে হাসতে লাগলো। একসময় জোরে হেসে উঠতেই তড়িঘড়ি করে উঠে শৈবালের পেছন পেছন হাঁটতে থাকি আমি। মনে মনে কয়েক হাজার গালি দিলাম। আমি এগিয়ে যেতে শৈবাল একটা চেয়ার এগিয়ে দিল। আমি বসতেই নজর পড়ে টেবিল ঘিরে আরও কয়েকজন ছেলে মেয়ে বসে খাচ্ছে। আমাদের বসতে দেখে তারাও আমাদের দিকে তাকায়। শৈবালের সাথে 2 একটা কথা বলতে বলতে তারা খেয়ে যাচ্ছে। যতটুকু বুঝলাম তা হলো এরা মেয়ে পক্ষ, মেয়ের বোন জামাইরা।
আমার দৃষ্টির সামনে বসা কপত কপতিদের দিকে নিবদ্ধ। মেয়েটা হয়তো অসুস্থ, তাই ছেলেটা তাকে খাইয়ে দিচ্ছে আর একটু পরপর তার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে। এমন একটা দৃশ্য দেখে মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল আমার। তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম আমি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকাতেই দেখলাম শৈবাল আমার প্লেটে পোলাও বেড়ে দিচ্ছে। অতঃপর তরকারি দিতে দিতে বলল, গরুর মাংস যেন টাচও করতে না দেখি তোমাকে, মাংসে অ্যালার্জি আছে, ভুলে যেও না। মাথা নেড়ে সম্মতি জানালাম তার কথার। কতগুলো চোখ আমাদের দিকে নিবদ্ধ। শৈবাল সেসবকে উপেক্ষা করে খাওয়া শুরু করলো। সে খাওয়া শেষ করে বসে বসে আমার শেষ হওয়ার অপেক্ষায় আছে। তার মাঝে তার ডাক পড়তে সে আমাকে বলল, আস্তে আস্তে খাও, একদম তাড়াহুড়া করবে না, আমি এক্ষুনি আসছি। আমি তার দিকে তাকিয়ে হ্যাঁ বললাম। সে যেতেই একটা মেয়ে উৎসুক দৃষ্টিতে প্রশ্ন করলো, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে তাই না? জানি না, হয়তো বাসে। তার পাশ থেকে একটা ছেলে বলল, ও মা, মেয়ে হয়তো বাসে বলছো কেন? সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। কি সুন্দর তোমার সব দিকে খেয়াল রাখছে, মাছের কাঁটা পর্যন্ত বেছে দিল তোমাকে। ইস, কত কেয়ারিং হাজবেন্ড তোমার, একদম আমাদের নিবিড়ের মতো। শেষের কথাটা যে ছেলেটা এতক্ষণ মেয়েটাকে খাইয়ে দিয়েছিল তার দিকে তাকিয়ে বলল। বুঝলাম ছেলেটার নাম নিবিড়। নিবিড় আমার দিকে এক পলক তাকিয়ে তারপর বলল, আমার চাইতেও কেয়ারিং, কারণ আজ পর্যন্ত কখনো আমি নূপুরকে মাছের কাঁটা বেছে দিইনি। এই কঠিন কাজটা আমার দ্বারা কখনোই সম্ভব হয়নি। ছেলেটা অন্যরকম, কে কি বলল কোনো কিছুর পরোয়া করে না। পাশ থেকে আরেকটা মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, তোমার ছোটদের কাছ থেকে অন্তত কিছু শিখো। ছেলেটা মুখ বাঁকিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল। শৈবালকে নিয়ে এত এত কথা শুনে গর্বে বুক ফুলে উঠে আমার। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার। নিজেকে আজ সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আশেপাশে তাকিয়ে শৈবালকে খুঁজতে থাকি। কয়েক সেকেন্ডের মাঝে হঠাৎ শৈবাল পেছন থেকে বলল, খাওয়া শেষ? আমি পেছন ফিরে তার দিকে তাকাই। মানুষটার ঠোঁটের কোণে হাসি, যে হাসিটা আমার সাথে কথা বলতে গেলেই সবসময় খেয়াল করি আমি। অন্যদের সাথে সে অলওয়েজ গম্ভীর মুখে কথা বলে। আমি তার দিকে তাকালে সে বলল, চলো, মামার বউ দেখবে না? আমি বলে তার সাথে এগিয়ে যাই। ঘরের ভেতরে ঢুকতেই চারিদিকে তাকিয়ে দেখি এদিকে মানুষের সমাগম তেমন নেই বললেই চলে। কেউ খেতে ব্যস্ত তো কেউ বর দেখতে ব্যস্ত। আমার মনে কি হলো ঠিক জানি না, তবে হঠাৎ করে চোখ বন্ধ করে শৈবালকে বললাম, আমি একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি শৈবাল? গাড়িতে বসে জানালায় হেলান দিয়ে চোখের পানি ফেলে যাচ্ছি সমানে। মনটা বিষিয়ে আছে, কোনো কিছুই ভালো লাগছে না আমার কাছে। পাশে বসে আছে শৈবাল। তার দিকে একবার আর চোখে তাকিয়ে দেখি এখনও প্রচণ্ড রাগে তার শরীর কাঁপছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাই। সৈকত ভাইয়া এক মনে ড্রাইভ করছে আর তার মুখটাও রাগে থতমত হয়ে আছে। সবার রাগের কারণটা আমি। আমার কারণে সবার সাথে কত ঝামেলা হলো ভাবলেই আরও বেশি কান্না পায় আমার। একসময় শব্দ করে কেঁদে উঠতেই শৈবাল আমাকে কাছে টেনে নেয়। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে চুলে আলতো বিলি কেটে দিতে থাকে। আমার কান্না দেখে নিজের রাগগুলো বহু কষ্টে গিলে ফেলে কোমল স্বরে বলল, সমাজে এমন কয়েকটা কীট থাকে মানুষকে কথা শোনানোর জন্য, তাই বলে এভাবে কান্নাকাটি শুরু করবা? এটাও একদম ঠিক না। কাঁদে না বউ আমার। তার কোমল স্বরের কথা শুনে কান্নার বেগ বেড়ে যায় আরও। কিছুতে নিজেকে শান্ত করতে পারছি না। বারবার মানসপটে সে দৃশ্যটা ভেসে ওঠে। মাত্র কয়েক ঘন্টা আগের কথা। আমি শৈবালকে জড়িয়ে ধরার কথা বলার পরই একটা ছেলে এসে ডেকে নিয়ে যায় শৈবালকে। এখনই নাকি বিয়ে পড়ানো হবে, তাই শৈবাল তাকে যেতে বলে। আমার কাছে এসে বলল, চলো তুহা, মামার কাছে যাই। বলতে বলতে আমাকে এক পাশ থেকে আগলে রেখে অন্য হাত দিয়ে ফোনে স্ক্রল করতে করতে এগিয়ে যায় আমরা। বিয়ের কাজ সম্পন্ন হয়ে বউকে বিদায় দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। আমরা সবাই বেশ ক্লান্ত থাকায় বাড়ি পৌঁছাতেই সোফায় ধপ করে বসে পড়ি আমি। আমার পাশে নতুন বউ মানে ছোট মামি বসা। শৈবালরা গেছে ছোট মামার বাসর ঘর সাজাতে। অনেকেই নতুন বউ দেখতে আসছে। এসে বউ দেখে নানা ধরনের মন্তব্য করতে থাকে। মনে হয় তাদের কাজটাই এটা ভেবেই মনে মনে হেসে ফেললাম আমি। হঠাৎ পাশ থেকে একজন মহিলা বলে উঠল, তুমি আমগো রেখার মাইয়া না? পাশে তাকিয়ে দেখলাম আমার দাদির বয়সে একজন মহিলা বসে। তাই আমি মিষ্টি হেসে নম্র স্বরে বললাম, জি দাদি। কোন ক্লাসে পড়ো তুমি? গলা ছেড়ে বললাম আমি। এইচএসসি দিয়েছি দাদি, ইনশাল্লাহ এবার ভার্সিটিতে ভর্তি হব। ভদ্রমহিলা আমার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাইয়া তো মাশাল্লাহ সুন্দরী আছে, তো এত হরালেহা কইরা কি হরবা মাইয়া? তোমার একখান বুদ্ধি দিতাছি। আমার একখান নাতি আছে, বিয়া করে ফালাও তারে, দেখবা মেলা সুখী হইবা, কয়ে দিলাম। হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমি দাদির দিকে। বিয়ে নিয়ে দ্বিতীয়বার কথা উঠতেই আমার মন পাংশুটের বর্ণ ধারণ করে। পাশ থেকে হঠাৎ মিহা আপু বলল, তুহা শহরের মেয়ে হয়ে তোমার গ্রামের নাতিকে কেন বিয়ে করবে দাদিমা? রিজু ভাই মূর্খ মানুষ, আর তুহা ভার্সিটিতে উঠবে এবার। সবকিছু বিবেচনা করে কথা বলিও দাদিমা। আর সবচাইতে বড় কথা হলো তুহা বিবাহী। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎ দাদি খেকিয়ে ওঠে। তার গায়ে লাগছে নাতিকে মূর্খ বলার কারণে। সে আমার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল,
এই কি কইলি তুই? আমার নাতি মূর্খ, আমার নাতির পায়ের কাছে যাইতে পারবো এই রাস্তার মাইয়াটা? তোর কি মনে হয় হ্যার বিষয়ে আমি কিছু জানি না? 19 বছর রাস্তায় রাস্তায় ছিল এই মাইয়া, এখন আবার পরিবার পাইয়া উড়া শুরু করে দিছে, ভার্সিটিতে ভর্তি হইব। আল্লাহ জানে আবার কত নাগর জুটাইয়া কপালে। এই কপাল পোড়ারে বিয়া করবো কেডা? নেহাত আমার নাতি হেরে পছন্দ করছে, হের লেগে কইছি, নাইলে এরম একখান নষ্টা মাইয়ারে আমার নাতির বউ করার লেগা আমার ঠেহা পড়ে নাই সেমরি। এত এত তিক্ত কথা শুনে গা পিত্তে জ্বলে ওঠে আমার। উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাব তার আগে সৈকত ভাইয়া আমাকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে নিষেধ করলো, যার জন্য আমি চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়াই। দাদির চিৎকারে ইতোমধ্যে ড্রয়িং রুমে অনেক মানুষই জড়ো হয়েছে, তার মধ্যে শৈবালও আছে। সে এখনও বুঝতে পারছে না কাকে কি বলা হয়েছে, তাই সে চুপচাপই দাঁড়িয়ে রইল। সৈকত ভাইয়া বলল, আপনার নাতির চরিত্র কত ভালো সেটা খুব ভালো করে জানা আছে আমার। এমন কোনো অসৎ কাজ নাই যেটা আপনার নাতি করে নাই। আবার কোন মুখে আপনি আপনার নাতির জন্য আমার বোনকে সিলেক্ট করেন? তাছাড়া আপনি জানেন ও যে বিবাহিত? এতক্ষণে শৈবাল হয়তো কিছু আঁচ করেছে, তাই সে হঠাৎ করে হুঙ্কার ছেড়ে বলল, কে কি বলেছে তুহাকে? কার এত বড় সাহস হলো আমার বউকে উল্টাপাল্টা কথা শোনানোর? জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। তার হুঙ্কারে ড্রয়িং রুমের সবাই কেঁপে ওঠে। মিহা আপু মিনমিন করে বলল, দাদিমা, রিজু ভাইয়ের জন্য তুহাকে দেখতে আসছে। তারপরে কি কি সব কথা বলছে সে। মিহা আপুর কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে তাদের দুই ভাইয়ের মাঝে। সবসময় চুপচাপ থাকা সৈকত ভাই কতগুলো বিশ্রী গালি দিয়ে বলল, ওই শালা কুত্তার বাচ্চাকে আমরা দুই ভাই মিলে পিটিয়ে সোজা করতে পারি না? শালারে সামনে পাইলে খুন করব আমি। অতিরিক্ত উত্তেজিত হয়ে কথাগুলো বলে ফেলে সৈকত ভাইয়া। তার কথা শুনে ড্রয়িং রুমের সকলেই চমকে ওঠে। আমি নিজেও হালকা চমকে উঠে তার দিকে তাকাই। শৈবাল দাঁতে দাঁত চেপে বলল, যে বাড়িতে আমার বউয়ের বিন্দুমাত্র রেসপেক্ট নাই ওই বাড়িতে কখনো থাকবো না আমি। আর কখনো এই শৈবালকে এ বাড়ি মুখো করতে পারবে না তোমরা। কথাটা বলতে বলতে আমার হাত ধরে বের হয়ে যায় শৈবাল। আমাদের পিছু পিছু অনেকে বাড়ি থেকে বের হয়ে এসে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কাজের কাজ কিছুই হয় না। বড় আম্মু চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কি বলবে ভেবে পাচ্ছে না তারা। শৈবালকে অতিরিক্ত রেগে যেতে দেখে সৈকত ভাইয়াও চলে আসে আমাদের সাথে। এতক্ষণ শান্ত থাকলেও প্রিয় মানুষের সান্নিধ্য পেতেই আমার সব কান্না দলা পাকিয়ে আসে। সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠি আমি। নিজেকে শূন্যে ভাসতে দেখে ফট করে চোখ খুলে ফেলি আমি। মাথাটা প্রচুর ব্যথা করছে। কান্না করতে করতে কখন যে শৈবালের বুকে ঘুমিয়ে পড়ি খেয়ালই করিনি। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আছি। তখন দেখলাম শৈবালের কোলে আছি। এটা দেখে লজ্জায় তার বুকে মুখ লুকাই আমি। সে আমাকে বেডে শুইয়ে দিয়ে বলল, ঘুমাও, বেশি মাথা ব্যথা করছে বউ। আমি তার মুখের দিকে তাকাতেই নিজের সব কষ্ট নিমিষেই ভুলে গেলাম। মোহনীয় গলায় বললাম, বেশি না, হালকা ব্যথা করছে। ঠিক আছে ঘুমাও, আমি কপালটা হালকা ম্যাসাজ করে দিচ্ছি, ভালো লাগবে তোমার। সেই ঘটনার 3 মাস পর এই 3 মাসে অনেক কিছুর পরিবর্তন ঘটে, বদলে যায় অনেক কিছু। তারপর থেকে আমি নিজেকে আরও বেশি গুটিয়ে নিই। অনেকটা ডিপ্রেশনে চলে যায়, যার কারণে আমার পাবলিক ভার্সিটিতে নাম আসে নাই। আব্বু আমাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। এতে আমি আরও হতাশ হয়ে পড়ি। আমার মতো অপায়া অভাগাকে দিয়ে কিছুই হবে না, এমন একটা কথাই মাথায় ঢুকে যায়। সবাই আমাকে অনেকভাবে সামলানোর চেষ্টা করলেও আমি আরও বেশি গুটিয়ে নিই নিজেকে। আমার অবস্থা দেখে শৈবাল ভীষণ রেগে যায় আমার উপর। তার কথা হচ্ছে, হার জিত নিয়েই মানুষের জীবন। তুমি যদি জীবনে হেরে যাওয়ার স্বাদ না পাও তাহলে জীবনের মূল্য তুমি বুঝবে না। পাবলিকে চান্স না পেলেই যে তোমার দ্বারা কিছু হবে না এমন কথা কোথাও লেখা নেই। তাছাড়া তোমার উপর দিয়ে যেসব ঝড় যাচ্ছে তুমি তা সামলাতে হিমশিম খাচ্ছ, সেখানে লেখাপড়া সামলানো আরও কঠিন। তাই বলে যে এভাবে নিজেকে গুটিয়ে নিবে, এটা কেমন কথা? আমি তখন কোনো কথা না বলে চুপচাপ কথাগুলো শুনে যাই। এসব কোনো কথাই আমার ওপর প্রভাব পড়ছে না। বিয়েতে যাওয়ার কারণেই আমার এই অবস্থা বলে মনে করছে সবাই। ইতিপূর্বে শৈবালের মাস্টার্স লাস্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। বড় আব্বু শৈবালকে বলেছে এখন থেকে হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোড যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু সে নাকচ করে দিয়েছে। তার কথা হচ্ছে, আমি এখন থেকে বাবার ব্যবসা দেখব, কোথাও যেতে চাই না আমি। ইতিমধ্যে সে বড় আব্বুর অফিসে যাওয়া শুরু করে দিয়েছে। সন্ধ্যার পর হালকা নাস্তা করে এসে বারান্দায় বসে আছি উদাস মুখে। হালকা ঠোঁট কামড়ে ভাবছি শৈবালের সাথে সবকিছু ঠিক করে নিব। মানুষটার সাথে এই কয়েক মাসে অদৃশ্য একটা দেওয়ালের মতো সৃষ্টি হয়েছে। একাকী থাকতে ভালো লাগছে, তাই তার সাথেও তেমন কথা হয় না। তুহা রুমে আসো। শৈবালের ডাকে ধ্যান ভাঙে আমার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে আসি। ডিভানে হেলান দিয়ে বসে আছে সে। তার ক্লান্ত মুখখানা দেখে আমার অনেক মায়া লাগে, প্রচুর। তার পাশে গিয়ে চুলের ভাঁজে হাত ঢুকিয়ে হালকা টেনে দিতে দিতে বললাম, কি হয়েছে, খুব ক্লান্ত লাগছে? শৈবাল অবাক হয়ে আমার দিকে তাকায়। সে হয়তো আমার এত স্বাভাবিক ব্যবহার হজম করতে পারছে না। না পারাটাই স্বাভাবিক। যার সাথে এতদিন যোজন যোজন দূরত্বগুলো যে শেষ করলাম তাতে অবাক হয়তো সে। আমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, জানো তুহা, আমার জীবনে একটা পরী আছে যে ম্যাজিকের মতো আমার জীবনের ক্লান্তি সকল সমস্যার সমাধান করে দেয়। আমি তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি। অতঃপর তার কথার মর্মার্থ বুঝতেই চোখ বুজে ফেলি আমি।
আর ছোট্ট ছোট্ট কথাগুলো মনে অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। আমি নিচের ঠোঁট কামড়ে রেখে বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। কথাটা বলে তার উত্তরের অপেক্ষা না করে চলে আসি বাহিরে। একটা মেরুন রঙের শাড়ি পরে হালকা একটু সেজে হাতে লাল রঙের চুড়ি পরে নিই। নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছি না, বাহবা দিচ্ছি নিজেকে নিজে। ভেবেই একটু মুচকি হাসলাম। আমার এত খুশি থাকার অবশ্যই কারণ আছে। শৈবাল বলেছে আজ নাকি আমাকে নিয়ে ঘুরতে বের হবে, তাই এত সাজগোজ। অবশ্যই সে নিজেই শাড়ি সিলেক্ট করে দিয়ে গেছে সকালে অফিসে যাওয়ার সময়। আজ কি কোনো স্পেশাল ডে মনে পড়ছে না আমার। হঠাৎ ফোনে টুংটাং আওয়াজ পেতেই ফোন হাতে নিয়ে দেখে শৈবালের মেসেজ। সে নিচে অপেক্ষা করছে আমার জন্য। মেসেজটা দেখে নিজেকে আবার আয়নায় পরখ করে নিয়ে এক হাতে শাড়ির কুচিগুলো উঁচু করে বের হই রুম থেকে। ছোট মায়ের সামনে দিয়ে যাওয়ার সময় সে বলল, ইসরে তুহা, তোকে একেবারে নতুন বউয়ের মতো লাগছে। সত্যি করে বলতো, আজ তোর বিয়ে নাকি কারোর সাথে? ছোট মায়ের কথা শুনে আমি থতমত খেয়ে তার দিকে পিটপিট করে তাকাতেই আম্মু সহ বাকি সবাই হেসে ওঠে। একটু পর ছোট মা নিজেও হেসে ওঠে। নিচে যা, তোর জন্য অপেক্ষা করছে ছেলেটা। আমি নিচের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলি। তারপর আম্মুকে বলে বেরিয়ে পড়ি। ঘর থেকে বের হয়ে দেখি আশেপাশে কোথাও শৈবাল নেই। গাড়ির পাশে হেলান দিয়ে তানিম ভাইয়া দাঁড়িয়ে। আমি তানিম ভাইয়ার সামনে গিয়ে জিজ্ঞাসা করি, আপনার বন্ধু কোথায় ভাইয়া? শৈবাল তোমাকে নিয়ে যেতে বলেছে, ও ওখানেই আছে, গাড়িতে ওঠো। গাড়িতে উঠতে উঠতে শৈবালকে মেসেজ দিতেই সেও একই কথা বলল। 2 ঘন্টা গাড়ি চলার পরে একটা একতলা বাড়ির সামনে গাড়ি থামে। আমি তানিম ভাইয়ের দিকে তাকাতেই সে বলল, তুমি ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। জানি না হঠাৎ কেন জানি মনের মাঝে একরাশ ভয় এসে হানা দিয়েছে। শৈবালকে যত মেসেজ করি নো রিপ্লাই। ফোন করার পরও সে ফোন তুলছে না। এই মুহূর্তে আমার কান্না পাচ্ছে প্রচুর। নিজেকে কোনো মতে দমিয়ে রেখে বাড়ির দিকে এগিয়ে যাই। একটা খুব পুরনো বাড়ি মনে হচ্ছে। চারিদিকে তেমন কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে বাড়ির ভেতরে পা রাখতেই আমার মুখটা হা হয়ে যায়। অবাক দৃষ্টিতে চারিদিকটা দেখছি। চারিদিকে কি সুন্দর লাল নীল সাদা মরিচা বাতি জ্বলছে। বাড়িটা বাহির থেকে যতটা পুরাতন মনে হয়েছে, ভেতরে ঢুকতেই তার ঠিক উল্টো ধারণাটা মাথায় আসলো। পুরো বাড়িটা কি সুন্দর করে সাজানো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। চোখ বন্ধ করে এই সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মনে হলো পেছনে কিছু শব্দ শুনতে পাচ্ছি। পেছনে ঘুরতে দেখি আমার সামনে হাঁটু ভেঙে বসে আছে, তার হাতে একটা ডায়মন্ডের রিং। আমাকে তার দিকে তাকাতে দেখে সে বলল, আমি একটা সহজ সরল মেয়েকে মন দিয়েছি, আরও 2 বছর আগেই, সদ্য এসএসসি দেওয়া একটা মেয়েকে। সেদিন ছোট মামার সাথে কেন্দ্রে গিয়েছিলাম একটা কাজে, সেখানে প্রথম প্রেয়সীকে দেখেছিলাম। তার মাঝে আমি মন হারিয়েছি। তারপর তাকে আর কখনো দেখিনি। সেদিনই ছিল তার শেষ পরীক্ষা। আজকের এই দিনে আমি তাকে প্রথম দেখেছিলাম। মাঝখানে 2 বছর কেটে গেল। আমার মনে সে ছিল কারণেই তোমাকে বিয়ে করতে আপত্তি করেছিলাম। কিন্তু যখন আমার কাজিনের জায়গায় নিজের প্রেয়সীকে দেখি, তখন সকল দ্বিধা কেটে যায়। মনে একরাশ মুগ্ধতা আর বিস্ময় কাজ করছিল। আমার প্রেয়সীকে নিজের করে পাওয়ার আনন্দ। আমি তাকে সময় দিয়েছিলাম আমাকে মেনে নেওয়া বা আমার সাথে মানিয়ে নেওয়ার। আমার মনে হচ্ছে এই কয়েকটা মাসই যথেষ্ট তার আমার সাথে মানিয়ে নেওয়ার। একটু থেমে নিঃশ্বাস নেয় শৈবাল। এদিকে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। শৈবাল আমাকে আগে থেকেই চেনে, এটা কখনো বুঝতেই পারিনি আমি। অথচ আজ কতগুলো মাস তার সাথে ছিলাম, তার মনের কথাগুলো একদমই টের পাইনি। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি। এদিকে শৈবাল আবারও বলা শুরু করেছে, আল্লাহকে সাক্ষী রেখে ইসলাম অনুযায়ী আমি তোমাকে আমার সাথে সারা জীবনের জন্য বাঁধতে চাইছি। তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুহা, উইল ইউ ম্যারি মি মাই সুইটহার্ট? তার হাতের রিংটা আমার দিকে বাড়িয়ে সে প্রশ্ন করে আমাকে। আমি কোনো মতে মাথাটা নাড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে দেই। সে মুচকে এসে আমার অনামিকায় রিংটা পরিয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দেয় হাতে। চারদিক থেকে করতালির জোয়ার ভেসে আসছে। এতক্ষণ পুরো ঘরের লাইট সব বন্ধ ছিল। এখন কেউ একজন হয়তো লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি চারদিকে নজর বুলিয়ে দেখলাম 10 থেকে 12 জন ছেলে মেয়ে আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তারপরে সবকিছু আরও তাড়াতাড়ি ঘটে। কাজী ডেকে আমার আর শৈবালের বিয়ে হয়। সবাই ডিনার করে আড্ডা দিতে দিতে 12টা বেজে গেছে। ছোট্ট এই একতলা বিশিষ্ট বাড়িটায় 3টা বেডরুম, একটা কিচেন। ঘুমানোর জন্য ছেলেরা এক রুমে আর মেয়েরা এক রুমে চলে যায়। আমার আর শৈবালের জন্য আলাদা একটা রুম। আমাকে একটা মেয়ে এসে রুমটাতে নিয়ে যায়। শৈবাল তখনও তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আপুটা আমাকে রুমের দরজার সামনে রেখে বলল, চেঞ্জ করবে না, ফ্রেশ হয়ে নাও শুধু একটু। আমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে রুমে ঢুকি। দ্বিতীয়বারের মতো চমকে যাই রুমে ঢুকে। সারা রুমে ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে আর পুরো রুমটা তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমে এত এত আয়োজন আমাকে কি জানি বলছে। লজ্জায় চোখ বন্ধ করে নিই আমি। বেডে গোলাপের পাপড়ি দিয়ে S+T লেখা। এটা দেখে লজ্জায় আরও কুকড়ে যাই আমি। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়াই। বাইরে তাকিয়ে চোখ বন্ধ করে করে ভাবতে থাকি আমার জীবনটা কত সুন্দর। আমার এই ছোট্ট জীবনে অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তির পরিমাণ বেশি।
এই যে এত সুন্দর একটা পরিবার পেলাম, দুজন শ্বশুর শাশুড়ি পেলাম, সবটাই আমার ভাগ্য। সবচেয়ে বড় ভাগ্য হলো আমার আম্মুকে আমি আবারও ফিরে পেয়েছি, আব্বুর মতো একজন পিতা পেয়েছি, হিমেলের মতো একটা ছোট ভাই আর শৈবালের মতো একজন স্বামী পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে আর কি চাই? হঠাৎ কোমরের ঠান্ডা স্পর্শ পেতেই শিউরে উঠে আমি। কয়েক সেকেন্ডে বুঝে যাই এই স্পর্শ কার। আমি কোনো কথা না বলে চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করছি। ক্ষণে ক্ষণে তার স্পর্শ গভীর হচ্ছে। সে কানের কাছে ফিসফিস করে বলল, আজকের রাতটা শুধু আমার জন্য তুহা, অন্য কিছু ভাবার জন্য না। ওই যে চাঁদটাকে দেখছো তুমি, তাকেও আমার হিংসে হয়। তুমি শুধু আমাকে দেখবে, আমার মাঝে হারিয়ে যাবে, আমার কোনো আপত্তি থাকবে না। কানে আলতো কামড় দিয়ে শৈবাল আমাকে কোলে তুলে নেয়। হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, কি করছেন শৈবাল? বললাম না তোমার আজকের রাতটা শুধু আমার জন্য? এখন আমার যা ইচ্ছে করবে তাই করব, আদর করতে ইচ্ছে করলে আদর করব। চুপ অসভ্য। তাকে কথা শেষ করতে না দিয়ে মৃদু চমক দিয়ে উঠে তার বুকে মুখ লুকাই আমি। আমার অবস্থা দেখে মুচকি হেসে দেয় শৈবাল। রাতটা দুজনেরই কাটে স্বপ্নের মতো। আজ নিজেকে পরিপূর্ণ সুখের মনে হচ্ছে। শেষ রাতে শৈবাল ফিসফিস করে বলল, আজ থেকে তুমি সম্পূর্ণ শৈবালের হলে বউ। এখন শান্তি শান্তি অনুভব হচ্ছে জান। দুপুরের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে তাড়াহুড়ো করে ক্লাস থেকে বের হয়ে স্যারদের থেকে বিদায় নিয়ে বের হয়ে আসি স্কুল থেকে। গেটের কাছে আসতেই দেখি গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শৈবাল। একটু পরপর ঘড়িতে সময় দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। কাঠ ফাটা রোদে তাকিয়ে আছে, তাও যেন তার ক্লান্তি লাগছে না। আমি তার সামনে গিয়ে বুকে 2 হাত গুজে বললাম, আপনি এভাবে রোদ্রে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ, খারাপ লাগছে না আপনার? এভাবে দাঁড়িয়ে বাইরে অপেক্ষা না করে গাড়িতে বসলে কি হতো? ঠোঁট এলিয়ে হাসে শৈবাল। আমার হাতে ঠান্ডা পানি দিতে দিতে বলল, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করতে আমার মোটেও খারাপ লাগে না। ঠোঁট বাঁকিয়ে গাড়িতে বসে পানি খেতে খেতে বললাম, কাল থেকে আপনি আর আমাকে নিতে আসবেন না, আমি একা একাই যেতে পারবো। সে গাড়ি স্টার্ট দিতে দিতে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ঠ্যাং ভেঙে দিব ধরে, ফাজিল মেয়ে। তোমাকে এসব নিয়ে ভাবতে বলেছে কেউ? নিজের চরকা তেল দাও। আমার বউকে আমি নিতে আসবো, তোমার বাপের কি? বুঝলাম সে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, রাইসা কোথায়? যেখানে থাকার কথা সেখানে আছে। তেরা কথা বলছেন কেন আজব? আপনাকে কোনো কথা জিজ্ঞেস করাই বৃথা। দূর। আমাকে বিরক্ত হতে দেখে মিটমিটি হাসতে থাকে শৈবাল। তাকে হাসতে দেখে ধুম করে একটা কিল বসিয়ে দেই তার পিঠে। শৈবাল ব্যথা পেয়ে আহ শব্দ করতেই দুজনে একসাথে হেসে দেই। এই মানুষটার সাথে জীবনের 7টা বসন্ত কাটিয়ে ফেললাম। ভাবতে অবাক লাগে, আমাদের বিবাহিত জীবনের 7টা বসন্ত অতিক্রম করা হয়ে গেছে। এখনও আমার মনে হয় এই তো মাত্র সেদিন মানুষটা আমাকে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে এসেছে। সেই শুরু থেকে শৈবাল যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, শুধু আগের তুলনায় সে আমাকে যেন বেশি ভালোবাসে। একসময় ভাবতাম আমার প্রতি শৈবালের ভালোবাসা হয়তো একসময় ফিকে হয়ে যাবে, কিন্তু এখন আমি ভাবি ঠিক কতটা বোকা বোকা চিন্তা করতাম আমি। দিনকে দিন তার ভালোবাসার রং গাঢ় হচ্ছে, বই কি হালকা না। শৈবাল এখন পুরোপুরি বড় আব্বুর ব্যবসা সামলায়। শৈবালের সাথে ব্যবসার কাজে যোগ দিয়েছে হিমেল। সে এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। সৈকত ভাইয়া পুলিশে চাকরি নিয়েছে, বউ বাচ্চা নিয়ে সে চট্টগ্রাম থাকে। এই পরিবারের সাথে আমার সম্পর্ক আগের তুলনায় আরও মজবুত হয়েছে। বর্তমানে আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আমার আজকের এই পর্যন্ত দাঁড়ানোতে সবচেয়ে বেশি অবদান যার, তার কথা না বললেই নয়। শৈবাল প্রতিটা মুহূর্ত আমাকে সাপোর্ট করেছে, কিছু না বুঝলে নিজে বুঝিয়ে দিয়েছে। রাত জেগে আমি পড়াশোনা করলে সে আমার পাশে বসে থাকতো, ফ্লাস্কে ফ্লাস্কে চা এনে সামনে রাখতো যাতে ঘুম না আসে। আজ যখন আমি এই পর্যায়ে এসেছি তখন প্রতি মুহূর্তে মুহূর্তে শৈবালের খোঁচা শুনতে হয়। সে এখনও আমাকে খোঁচা দিয়ে বলবে, আমি একটা অপয়া অলক্ষী মেয়ে, আমার দ্বারা কিছুই হবে না। শৈবাল, যে মেয়ে পাবলিকে চান্স পায়নি সে আর জীবনে কি হতে পারবে? আমাকে কপি করে আমার কথায় ব্যঙ্গ করে শোনায় আমাকে। তার এসব কথা শুনলে মাঝে মাঝে রাগ হয়, তো আবার মাঝে মাঝে হেসেও ফেলি। আজ যেখানে আছি আমি তা তো একমাত্র শৈবালের সাপোর্টে। আমি যখন যা চাইতাম তখন তাই পেতাম। এটা যেন আমার জন্য এক একটা নিয়ম হয়ে যাচ্ছে দিনকে দিন। হিমেল মাঝে মাঝে বলবে, আপু তুমি তো দেখছি দিনকে দিন রাইসার থেকেও ছোট হয়ে যাচ্ছ। একদিনে তোমার যত আবদার তা আমাদের রাইসা 3 দিনেও করে না। তখন তার সাথে শৈবালও তাল মিলাতো। আমি যখন কাঁদো কাঁদো গিয়ে বলতাম, কেন তোমার হিংসে হয় বুঝি এখন আমাকে? আল্লাহ, কি দিনকাল আসলো আমার! এখন আমার মায়ের পেটের ভাইও আমাকে হিংসে করে। কথাগুলো নিছক মজার ছলে বললেও সে তড়িঘড়ি করে এসে আমাকে বলতো, এমা ছি 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 আপু, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আমি মোটেও সেসব ভেবে কথাটা বলিনি। তারপর আমার মন ভালো করার জন্য উঠে পড়ে লাগতো। এখনও মাঝে মাঝে শৈবাল অফিস থেকে আসতে দেরি হলে আমি আর হিমেল আইসক্রিম খেতে বেরিয়ে পড়ি। কোনো কোনো সময় শৈবালের সাথে গভীর রাতে বের হয়ে শহরের নির্জন অলিগলিতে হেঁটে বেড়াই। সে আমি বলতেই পাগল।
গত 7 বছরে কখনো সে অফিসের কাছ থেকে দূরে কোথাও গেলে রাত কাটাতো না। যত দূরেই হোক, কাজ শেষ হলেই সে বেরিয়ে পড়ে। আমি এই স্কুলে জয়েন করেছি 1 বছর হলো। এই 1 বছরে এমন কোনো দিন ছিল না আমি স্কুলে আসছি আর শৈবাল নিতে আসেনি আমাকে। যত ব্যস্তই থাকুক সে, আমার জন্য এক্সট্রা সময় সে বের করে নিবেই। তার এসব পাগলামি দেখে মাঝে মাঝে অনেক তৃপ্তি পাই আমি। ভালো লাগার পরশ ছুঁয়ে যায় মনে। গাড়ি ব্রেক করায় পড়তে পড়তেও নিয়ে নিজেকে সামলে নিই। সামনে তাকিয়ে দেখে আমাদের ছোট্ট সোনামণি মাঝ রাস্তায় দাঁড়িয়ে। বাড়ি থেকে হালকা দূরে আছি আমরা। হয়তো আমাদের আসতে দেরি দেখে রাইসা রাস্তায় চলে আসছে, কিন্তু কেউ তার সাথে আসেনি। তার উপর সে একা দাঁড়িয়ে দেখে কিছুটা ভরকে যায় আমি। শৈবালের দিকে তাকিয়ে দেখি সে রেগে ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রাইসার দিকে এগিয়ে যাই। সমস্যা কি তোমার? কতদিন তোমাকে নিষেধ করেছি এভাবে রাস্তায় এসে কার জন্য অপেক্ষা করবে না? কথা কানে যায় না তোমার? শৈবালের ধমক খেয়ে আমার 4 বছরের ছোট্ট মেয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আমি গিয়ে তাকে বুকে আগলে নিয়ে শৈবালকে বললাম, আহা, বকছেন কেন মেয়েটাকে? ওর এখনও সেসব বুঝার মতো বয়স হয়েছে নাকি? তুমি যেমন হাতে পায়ে নাচো, তোমার মেয়েও তোমার থেকে কম যায় না। কথাটা বলে রাগে ফুঁসতে ফুঁসতে সে হাঁটা ধরে বাড়ির পথে। এদিকে আমি রাইসার কান্না থামানোর জন্য নানা ধরনের কথা বলে অতঃপর কান্না থামিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। ড্রয়িং রুমে পা রাখতে দেখি শৈবাল সবাইকে কথা শোনাচ্ছে রাইসা এভাবে বাইরে যাওয়ার জন্য। তখন ছোট মা বলল, শৈবাল, রাইসা এতক্ষণ আমাদের কাছে ছিল, কখন যে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়েছে খেয়াল করিনি কেউ। আমিও শৈবালকে শান্ত হতে বলি, কারণ এখানে সত্যি কারো দোষ নেই। রাইসা অনেক দুরন্ত একটা মেয়ে। বাপ চাচাদের হলে আর কাউকেই লাগে না, সারাক্ষণ হিমেলের গলা জড়িয়ে বসে থাকে। তাদের এত ভাব দেখলে আমারই হিংসে হয়। শৈবাল হিমেলের সাথে তার যে সম্পর্ক তা আমার সাথে গড়ে ওঠেনি। বাড়ির প্রাণ এখন রাইসা। সে যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তখন আমার চাইতেও বেশি শৈবাল সহ বাড়ির বাকিরা অস্থির হয়ে পড়ে। মাঝে মাঝে তাদের এত অস্থিরতা দেখে মৃদু হাসি আমি। রাত্রে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি শৈবালের বুকে রাইসা ঘুমিয়ে আছে। শৈবাল এক হাত দিয়ে রাইসাকে বুকে আগলে রাখছে, আরেক হাত দিয়ে অফিসের কাজ করছে। অথচ তখন মেয়েকে কি রাম ধমকটাই না দিল। আমি গিয়ে শৈবালের পাশ ঘেঁষে বসে ল্যাপটপে উঁকি দিয়ে দেখি আমাকে দেখে সে ল্যাপটপটা বন্ধ করে টেবিলে রেখে শুয়ে পড়ে। রাইসাকে এক পাশে শুতে দেয়, নিজের এক হাতের ওপর। আরেক হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বউ, ঝটপট আমার বুকে এসে শুয়ে পড়ো। আমি শৈবালের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বললাম, শৈবাল, আপনি কি জানেন আপনি বিরাট বড় একটা অপরাধ করেছেন? কি করছি? আপনি কখনো আমাকে ভালোবাসি বলেছেন? কথাটা শুনে মুচকি হাসে শৈবাল। আমাকে বুকের সাথে শক্ত করে চেপে রেখে বলল, দুজন যখন বুড়ো হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটবো তখন বলবো। আমি আর কথা না বাড়িয়ে শৈবালকে আর রাইসাকে জড়িয়ে ধরি। শৈবাল আমাকে কখনো না বললেও আমি জানি সে আমাকে ঠিক কতটা ভালোবাসে। তার ভালোবাসাতেই তো বেঁচে আছে এখনো, বেঁচে আছে আমাদের ছোট্ট প্রাণটা। ভালোবাসাটা সুন্দর, এই ভালোবাসা কখনো ফুরিয়ে না যাক।